এসএমই এবং এগ্রিকালচারাল বিজনেস ঢাকা ব্যাংক লিমিটেড। আমরা ইতিমধ্যে ফেসবুকে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম, ফেসবুক লাইভে। এটা হচ্ছে দেখছিলাম মাইগ্রেট থেকে একজন এসেছিলেন, ঢাকা ব্যাংক থেকে এসেছিলেন এবং সিটি ব্যাংক থেকে, এবং ওনারাও কিন্তু সেদিন আমাদের এই বাংলাদেশ ব্যাংক ঘোষিত যে প্রণোদনা সেটার ব্যাপারে ওনারা কথা বলেছেন। তো সেদিন আপনাদের থেকে একটা মতামত এসেছিল যে আমরা যদি স্টেপ বাই স্টেপ একটু জানতে পারি যে এই ঋণটা নিতে হলে আমাদেরকে কি কি করণীয় এবং নীতিমালাগুলো যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারি। তো তখন সবাই এগ্রি করেছিলেন। আমি প্রথমত যেহেতু ওনাদের সাথে আমাদেরকে আমি মিস্টার সঞ্জীব কুমার দের সাথে কথা বলি যে আপনি যদি আমাদেরকে একটি প্রেজেন্টেশন দেন তাহলে স্টেপ বাই স্টেপ আমাদের বুঝতে সুবিধা হবে, কেননা সেদিন ওনারা তিনজনই তো কথা বলেছিলেন। উনি এগ্রি করেছেন, উনি একটি প্রেজেন্টেশন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আগে, এবং আজকে আমাদেরকে উনি সময় দিয়েছেন। আমি সবার থেকে আমাদের সব নারী উদ্যোক্তাদের পক্ষে মিস্টার সঞ্জীব কুমার দেকে আমি আমাদের এখানে স্বাগত জানাচ্ছি আজকের এই ট্রেনিং এ। তো আমি ওনাকে একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলে শুরু করব, এবং আমি আবার একটু আমার যারা আজকে পার্টিসিপেন্ট আছেন তাদেরকে বলবো যে আপনি যদি কারোর সাথে ঘরে কথা বলেন আপনার মাইকটা যদি একটু মিউট করে রাখেন অথবা আপনার ভিডিওটা স্টপ করে রাখেন, কিন্তু আপনি আমাদেরকে শুনতে পাবেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে যে মাঝখানে যদি কথা হয়। আমার এখন যিনি আছেন আমি একটু ছবিতে দেখতে পাচ্ছি উনি পিছনে কারোর সাথে কথা বলছেন, তো আমি একটু বলবো যে আপনি কথা বলতে পারেন, ঘরের কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, ঘরে যেহেতু আমরা আছি আপনি মিউট করে রাখতে পারেন, আপনাদের মাইক এবং ভিডিওটাকেও আপনারা মিউট করে রাখতে পারেন, তাহলে অন্যদের কথাগুলো তখন আমরা শুনবো না। এবং আপনি যখন প্রেজেন্টেশনের পরে আপনাদেরকে সুযোগ থাকবে আপনারা কথা বলবেন, এবং আমাদের একটা দেখুন চ্যাট বক্স আছে, ওখানে আপনারা তখন কিছু প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে সুযোগ দিব, আপনারা তখন কথা বলতে পারবেন। তো আমরা শুরু করতে চাই। সবাই ঠিক আছেন তো? আমরা প্রেজেন্টেশন শুরু করি, এবং আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও যাবে আমাদের আজকে যিনি প্রশিক্ষক। আমি আমার অ্যাডমিনকে বলবো আমরা তার কাছে চলে যাই। মিস্টার সঞ্জীব কুমার দে, উনি প্রধান এসএমই এবং এগ্রিকালচারাল বিজনেস ঢাকা ব্যাংক লিমিটেড। আমরা শুরু করছি। জি, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। সবাইকে ধন্যবাদ আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সামনে কোভিড-19 এফেক্টেড বাংলাদেশ ব্যাংকের যে প্রণোদনা প্যাকেজ গুলো আছে এগুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করার জন্য। সবাই কষ্ট করে সময় দিয়েছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। আমার মতো একজন ক্ষুদ্র তেমন অভিজ্ঞ ব্যাংকার না হওয়া সত্ত্বেও আমাকে নীলুফার ম্যাডাম ইনভাইট করেছেন। আই অ্যাপ্রিশিয়েট, দিস ইজ মাই অনার এন্ড প্রিভিলেজ। তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে থামিয়ে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমি একটু ডিটেইল শুরু করতে যাচ্ছি, আপনারা যদি সবাই পারমিট করেন। ওকে, আমি প্রেজেন্টেশনটা শুরু করছি তাহলে এখান থেকে। এই প্রেজেন্টেশনটা হলো কি স্টিমুলাস লোন প্রোগ্রামস টু কোভিড-19 এফেক্টেড উইমেন এন্টারপ্রেনার্স। আপনারা যারা আজকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করছেন সবার মাঝেই কিছু প্রশ্ন আছে যে এই কোভিড-19 অথবা করোনা ভাইরাসের কারণে আপনারা যে ব্যবসায়িক নানা সমস্যাগুলোতে পড়ছেন, এইটা থেকে ব্যাংকগুলো আপনাকে কি সহায়তা দেবে? কনফিউশন গুলা অনেকের মাঝে অনেক রকম। আমি কনফিউশন গুলো একটার পর একটা ভাঙার চেষ্টা করব। আর একটা হলো কি আসলে প্যাকেজের যে রীতিনীতিগুলো আছে, নীতিমালাগুলো আছে, বেসিক যে নীতিমালাগুলো আছে ওগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি অ্যাডমিনকে আমার পরের স্লাইডেটা দেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করছি। প্রথম কথা হলো কি ঋণের দুই ধরনের ঋণ আছে। একটা হলো কি জেনেরিক যে লোন, যেটা আপনারা সবসময় নারী উদ্যোক্তা, পুরুষ উদ্যোক্তা পেয়ে যাচ্ছেন, সেই জেনেরিক লোন বা নর্মাল লেন্ডিং প্রোগ্রাম কিন্তু চলমান। এটার সাথে স্টিমুলাস প্যাকেজ যেটাকে বলি, প্রণোদনা প্যাকেজ, যেটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকগুলো এগুলো এক্সিকিউট করছে, সেটা অন্য জিনিস। আপনাদের যদি প্রশ্ন থাকে নর্মাল লেন্ডিং নিয়ে তাহলে এক ধরনের উত্তর হবে, আপনাদের যদি প্রশ্ন থাকে স্টিমুলাস প্যাকেজ নিয়ে মানে প্রণোদনা যে প্রকল্পগুলো, ঋণ প্রকল্পগুলো নিয়ে, তাহলে এক ধরনের প্রশ্ন এবং উত্তর থাকবে।
আমি আজকে কভার করে যাব স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদনা প্যাকেজ, যেটা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গাইডেন্সে নানা ধরনের কমার্শিয়াল ব্যাংকগুলো এই প্রোগ্রামগুলো এক্সিকিউট করছে। তো আমি আজকে সেই প্রণোদনা প্যাকেজের প্রথমে কিছু ধারণা দেব যে প্রণোদনা প্যাকেজটা কেন হলো, প্রণোদনা প্যাকেজের ক্রাইটেরিয়া গুলো কি, এবং আপনাদের এই প্রণোদনা প্যাকেজের সুবিধা নিতে গেলে কি কি করতে হবে। পরের স্লাইডটা প্লিজ। বিশ্বব্যাপী যখন কোভিড-19 প্রথম আইডেন্টিফাইড হয় লাস্ট ডিসেম্বর ইন চায়নাতে, তখনও কিন্তু এটাকে বিশ্বব্যাপী যে এরকম এটার প্রভাব পড়বে বা প্রকোপ পড়বে এই ধারণা কারো মাঝেই ছিল না। আস্তে আস্তে এটা ইউরোপে ছড়ায়, ইউনাইটেড স্টেটসে ছড়ায়, আফ্রিকাতে ছড়ায়, এশিয়ান কান্ট্রিজ গুলোতে ছড়ায়। পরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মার্চে আসলে এটাকে প্যান্ডেমিক হিসেবে ডিক্লেয়ার করে। তো সেইটার যে ছাঁচ বলবো আমি, সেটা আমাদের দেশেও প্রভাবিত হয়েছে। আজকের যে ডেটাটা আছে সেই ডেটা অনুযায়ী আমাদের দেশে প্রায় 1,26,600-এর উপরে মানুষজনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে এবং টোটাল মৃত্যুর সংখ্যা 1621। যদিও 1 জুন থেকে সরকার সাধারণ ছুটিটা উইথড্র করে নিয়েছে, তারপরে আসলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাটা এখনো শুরু হয়নি। তো এইটার যে ভয়াবহ প্রভাবটা যেটা পড়েছে, যে মার্চের 8 তারিখ থেকে শুরু হলো, মার্চ প্রথম রোগী আইডেন্টিফাইড হলো যে করোনা ভাইরাস ইফেক্টেড, মানে রিসিভ করেছেন যিনি ভাইরাসটা। তারপরে মার্চের 25 তারিখে সরকার সাধারণ ছুটি ঘোষণা দিল, 31 মে পর্যন্ত আসলে ওটা ছিল। ওই সময়ে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড বলেন, আমাদের জীবনযাত্রা বলেন, আমরা যারা মানুষ সবাই অনেকটা চিড়িয়াখানার জন্তুর মতো আসলে গৃহবন্দী হয়ে গেলাম সবাই। অনেক প্রায় 10 দিন, টানা 10 দিন সমস্ত কিছু বন্ধ ছিল একদম। তারপরে আস্তে আস্তে সাধারণ ছুটির মধ্যে শুধু জরুরি সেবাগুলো চালু ছিল। কিন্তু আপনারা যারা বিভিন্ন পর্যায়ের ব্যবসা করেন, ক্ষুদ্র বলেন, কুটির বলেন, অতি ক্ষুদ্র বলেন, মাঝারি বলেন আর বড় বলেন, সবারই কিন্তু ব্যবসায়িক যে অ্যাক্টিভিটি গুলো ছিল, এই ভাইব্রেশনটা অলমোস্ট কেম ডাউন টু জিরো, আদার দেন ফিউ কিছু সেক্টর ছাড়া। যেমন গ্রোসারির ব্যবসা যারা করছেন, মেডিসিনের ব্যবসা যারা করছেন, প্রাইভেট হসপিটালের ব্যবসা যারা করছেন, এই ধরনের ব্যবসাগুলো ছাড়া পেরিশেবল ফুড আইটেমের যারা ব্যবসা করছেন, আই মিন পার্টিকুলারলি ফিশ, মিট, ভেজিটেবল, শুধু এই ব্যবসাগুলো ভাইব্রেন্ট ছিল বা অ্যাক্টিভ ছিল, মোটামুটি নর্মাল ফেজে গিয়েছে। তারপরে আর কোনো ব্যবসায়ী কিন্তু আর কোনোভাবেই ছিল না, সমস্ত কিছু স্টাক আপ হয়ে গিয়েছে। সবাই সমস্ত কর্মকাণ্ড গুটিয়ে নিয়ে সবাই বাসার মধ্যে একেবারে মানে মানে কনফাইন্ড লাইফ লিভ শুরু করেছে। এই অবস্থাটা বিবেচনা করে সরকার আসলে খুব, আমি বলবো খুব প্রোয়েক্টিভলি অনেকগুলো প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন আমাদের গভর্নমেন্ট। এই সেই কিছু প্রোগ্রামের মধ্যে শুধুমাত্র ব্যাংকারদের থ্রুতে যে প্রোগ্রামগুলো হবে, যেটা এসএমইর জন্য প্রযোজ্য, আমি শুধু সেগুলো একটু অ্যাড্রেস করতে চাচ্ছি। বড় শিল্পদের জন্য একটা প্রকল্প করা হয়েছে 30,000 কোটি টাকার, যেটা লার্জ এন্টারপ্রাইজ গুলো এটা এনজয় করবে। এসএমইর জন্য একটা প্যাকেজ করা হয়েছে 20,000 কোটি টাকার, মানে এই টাকাটা ব্যাংকের মাধ্যমে লোনগুলো যাবে। আরেকটা করা হয়েছে কৃষির জন্য, কৃষিতে যারা ইনভলভ তাদের জন্য করেছে 5,000 কোটি টাকার। আরেকটা করা হয়েছে নিম্ন আয়ের পেশাজীবী মাইক্রো ক্রেডিটে যারা কাজ করেন, মূলত মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনদের থ্রুতে লোনটা দেওয়ার জন্য, ওটার জন্য একটা প্যাকেজ করা হয়েছে 3,000 কোটি টাকা। আমাদের আপনাদের যারা আজকে অ্যাটেন্ডেন্ট আছেন তাদের জন্য আসলে খুব জানা দরকার হলো এসএমইতে যারা কাজ করছেন তাদের জন্য যে 20,000 কোটি টাকার প্যাকেজটা আছে, এই প্যাকেজটাই বোধহয় আজকে আমি আসলে চেষ্টা করব আপনাদের কাছে একটু ডিটেল বলার জন্য। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় প্লিজ স্টপ মি, আমি আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। তো আমি আজকে মূলত এসএমই বিজনেসের যে সরকারি প্যাকেজ আছে 20,000 কোটি টাকা, ওই প্যাকেজটা নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করব। নেক্সট স্লাইড প্লিজ। এই 20,000 কোটির প্যাকেজটা হলো বাংলাদেশে যতগুলো কমার্শিয়াল ব্যাংক আছে, এই ব্যাংকগুলো 20,000 কোটি টাকা ঋণ দেবে বিভিন্ন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং কটেজ এবং মিডিয়াম প্রাইস যে এসএমই কাস্টমার গুলো আছে তাদের মাঝে। এদের অবশ্যই তাদের প্রথম শর্ত হলো গিয়ে এই ঋণের আওতায়, এই স্পেশাল ঋণের আওতায় তারাই অন্তর্ভুক্ত হবেন যারা এই কোভিড-19 এর দ্বারা এফেক্টেড হয়েছেন। তার মানে আপনি যদি ঋণ সহায়তাটা পেতে চান, আপনাকে কোনো না কোনো ভাবে প্রমাণ করতে হবে যে আপনি কোভিড-19 এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা যেভাবেই হোক না কেন।
প্রথম কথা হলো তাকে অবশ্যই কোভিড-19 দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হবে। এখন যদি একটা মেডিসিন শপ এসে বলে যে আমার ঋণ লাগবে, বা একটা গ্রোসারি শপ এসে যদি বলে আমার ঋণ লাগবে, এইটাকে জাস্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে যে পার্টিকুলারলি কোনো জেলা বা কোনো এলাকা যদি কমপ্লিটলি লকডাউন থেকেও থাকে, তারপরও কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আসলে উন্মুক্ত ছিল। তার মধ্যে একটা ছিল মেডিসিন, প্রাইভেট হসপিটাল আর গভর্নমেন্ট হসপিটাল, এবং নেসেসিটি কমোডিটিজ যারা ট্রেড করেন, মাছ মাংস, এদেরটা কিন্তু খোলা ছিল, ইভেন জেনারেল হলিডের মধ্যে। এবং অনেকটা সময় বলতে হয় যে ওরা অনেক সময় ঈদের যে মার্কেটটা ওরা মিস করেছে, কিন্তু গত 3 মাসে এই মার্কেটটা তারা ঈদের চেয়ে ভালো সেল করেছে। তো তাদের জন্য করোনার দ্বারা তারা এফেক্টেড, এটা প্রমাণ করাটা একটু ডিফিকাল্ট, কারণ তারা আসলে করোনার জন্য বেশিরভাগই কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কম ছিল, বরং ব্যবসাটা তাদের মোটামুটি ভাইব্রেন্ট ছিল। সো আপনাকে অবশ্যই কোভিড-19 দ্বারা এফেক্টেড এই প্রমাণটা করতে হবে এই স্টিমুলাস প্যাকেজটা অ্যাভেল করার জন্য। এই পুরো প্যাকেজটার মূল্য হলো কি 20,000 কোটি টাকা, মানে সবগুলো ব্যাংক মিলে 20,000 কোটি টাকা ঋণ দেবে এই কোভিড-19 এর এই পিরিয়ডটাতে। এই 20,000 কোটি টাকার মধ্যে 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক সাপ্লাই করবে। প্রশ্ন থাকে না যে 20,000 কোটি টাকা কি, এটা কোথা থেকে আসবে টাকাটা? ব্যাংকগুলো যে গ্রাহকদেরকে ঋণ দেবে, এই টাকাটা কোথা থেকে আসবে? এটা কি সরকার পুরোটা দিচ্ছে নাকি ব্যাংকও দিচ্ছে? এখান থেকে বাংলাদেশ ব্যাংক 50% ফান্ড বাংলাদেশ ব্যাংক দেবে, সেটা হলো গিয়া 10,000 কোটি টাকা। বাকি 10,000 কোটি টাকা কমার্শিয়াল ব্যাংক যারা লেন্ডার আছে, যারা ঋণ দেবে, তারা নিজেরা সংগ্রহ করবে। এটা তাদের নিজস্ব ফান্ড, সেটা ডিপোজিটের অ্যাকাউন্ট থেকে হোক আর যেখান থেকে হোক, এটা ব্যাংক তার নিজস্ব ফান্ড থেকে 10,000 টাকা দেবে, 10,000 কোটি টাকা দেবে, গভর্নমেন্ট দেবে 10,000 কোটি টাকা, এই দুটো মিলে হচ্ছে 20,000 কোটি টাকার ফান্ড। এই লোনের ইন্টারেস্ট হলো গিয়ে 9% সর্বোচ্চ। আপনারা যারা এই প্যাকেজের আন্ডারে ঋণ নেবেন, সেটা নারী হোক আর পুরুষ হোক, সবার জন্যই ঋণের সুদের হারটা 9% ইয়ারলি। এটা পুরুষ নারী সবার জন্য। এই 9% এর মধ্যে যারা এই প্রকল্পের আওতায় ঋণ পাবেন, গ্রাহকরা সুদের 4% দেবে গ্রাহকরা, আর বাকি 5% আসলে গভর্নমেন্ট সাবসিডি দেবে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে। তার মানে আপনি যদি 100 টাকার ঋণ নিয়ে থাকেন, আপনার ঋণের সুদ হলো গিয়ে 9%, তার মানে বছরে 9 টাকা। 9 টাকার যে সুদটা হলো, সুদটার 4 টাকা দেবেন আপনি, আর 5 টাকা আপনার হয়ে সরকার দেবে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে। ঋণের যে মূল টাকাটা এটা আপনাকে দিতে হবে, কিন্তু সুদ যে 9% ধার্য করা হয়েছে, তার 4% দেবে না গ্রাহকরা, 5% দেবে বাংলাদেশ ব্যাংক, মানে গভর্নমেন্ট দেবে সাবসিডি হিসেবে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে। এই প্যাকেজের সবচেয়ে বড় সুবিধা হলো এটা, যে এখানে সুদটা অনেক, আপনি সুদটা কম দিচ্ছেন যদি আপনি নিয়ম নীতিগুলো মেনে চলেন, মাত্র 4%, আর বাকি 5% আপনার হয়ে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দিবে। এই জায়গাটা এতটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? যদি না থাকে আমি এডমিনকে রিকোয়েস্ট করব নেক্সট স্লাইডটা যাওয়ার জন্য। ঠিক আছে, আমার মনে হয় কন্টিনিউ করতে পারেন। আর যাদের কিছু প্রশ্ন থাকবে আমি তাদেরকে একটু বলবো যে তারা যদি একটু নোট ডাউন করে রাখেন, তাহলে পরবর্তীতে আমরা যেতে পারবো। বা যদি কোনো স্লাইড আবার আমরা দেখতে চাই, ওই স্লাইডেও আমরা বলতে ওই স্লাইডটা আবার একটু দেখতে চাই। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। ঠিক আছে, মিনিমাম কত নিতে পারবে এরকম কিছু নিয়ম আছে? মিনিমাম লোনের কোনো ফ্লোর নেই আপা, যে কোনো অ্যামাউন্টে নিতে পারবে। আচ্ছা, আমি আসতেছি এটাতে পরে। এই লোনটার মেয়াদ হলো সর্বোচ্চ 12 মাস। তার মানে এই প্যাকেজের, এই প্রণোদনা প্যাকেজের আন্ডারে কেউ যদি কোনো ঋণ সহায়তা নিতে চান, তাহলে এই ঋণটা 1 বছরের মধ্যে সুদ সহ এটাকে পুরোটা অ্যাডজাস্ট করে দিতে হবে, সুদ এবং মূলটা সহ ফেরত দিতে হবে। তার মানে এই ঋণটার সর্বোচ্চ মেয়াদ হলো 12 মাস, এবং এই ঋণটা শুধুমাত্র সিসি বা ওভারড্রাফট ন্যাচারাল হয়, এটাকে কন্টিনিউয়াস লোন বলা হয়। এই ঋণটা কখনোই টার্ম লোন আকারে দেয়া যাবে না, যে আপনি কিস্তি করে নিবেন 12 মাসে, প্রতি মাসে মাসে দিয়ে দেবেন, না। এটা আপনাকে নিতে হবে 1 বছরের জন্য কন্টিনিউয়াস লোন ফর্মে, ক্যাশ ক্রেডিট অথবা ওভারড্রাফট ফর্মে, যেখানে প্রতি
3 মাস অন্তর ত্রৈমাসিক যেটাকে বলি বা কোয়ার্টারলি বলি, 3 মাস অন্তর যে সুদটা হয়, সুদটা আপনাকে সময় মতো পরিশোধ করা লাগবে। আপনার অংশ আপনি করবেন, সরকারের অংশ সরকার করবে। এইভাবে প্রতি 4টা কোয়ার্টারে সুদ পরিশোধ করবেন এবং শেষ কোয়ার্টারে যে সুদের সাথে সাথে আপনি ঋণ যে মূল টাকাটা ছিল সেটা আপনাকে শোধ করে দিতে হবে। এই ফেসিলিটিটা কখনোই রিনিউ করা যাবে না। মানে আপনি 1 বছর নিয়েছেন, অন্যান্য স্বাভাবিক বা নরমাল বা জেনেরিক যে ঋণ প্রকল্পগুলো আছে যেখানে আপনি সিসি বা ওভারড্রাফট পেলে বছর পর পর রিনিউ করেন, হ্যাঁ, নবায়ন করেন যেটাকে বলেন আপনারা, এই ফেসিলিটিটা নবায়নযোগ্য নয়, এটা রিনিউয়েবল না। এটাকে 1 বছরের মধ্যেই অ্যাডজাস্ট করে দিতে হবে। একটা গ্রাহক এই প্রকল্পের আওতায় শুধুমাত্র একবার ঋণ নিতে পারবে। তার মানে এক একটা গ্রাহককে সরকার একবারই সাবসিডি দিবে। দেখা গেল নীলুফার আপা ঢাকা ব্যাংকেরও গ্রাহক, সিটি ব্যাংকেরও গ্রাহক, মিউচুয়াল ট্রাস্টেরও গ্রাহক, ইস্টার্ন ব্যাংকেরও গ্রাহক। ওনার প্রয়োজন যাই হোক না কেন, উনি সর্বোচ্চ একটা ব্যাংক থেকে ঋণটা নিতে পারবে। উনি অন্যান্য একের অধিক ব্যাংকগুলোতে এই ঋণের জন্য উনি ঋণ চেতে পারবেন বা ঋণ সুবিধাটা ভোগ করতে পারবেন না। তার মানে 1 বছরের বেশি ঋণ নেওয়া যাবে না এবং একটা গ্রাহক একবারই ঋণটা নিতে পারবে। 1 বছর শোধ করে দিলাম, পরে আবার নিতে পারবো কি? না, পারবেন না। একটা গ্রাহক একবারই ঋণটা নিতে পারবে, 1 বছরের জন্য নিতে পারবে এবং এটা একটা অর্গানাইজেশন থেকে নিতে পারবে। এই যে আপনি ঋণটা নিবেন, মানে প্রথমেই তো জাগে যে আমি ঋণের টাকাটা দিয়ে কি করব। ঋণের টাকাটা তো বিভিন্ন জন বিভিন্ন প্রয়োজনে নিয়ে থাকে। এখানে স্পষ্ট বলা আছে এই ঋণের টাকা দিয়ে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন না, নতুন করে কোনো কিছু ব্যবসা শুরু করতে পারবেন না। দেখা গেল যে আপনি হার্ডওয়্যারের বিজনেস করছেন, আপনি চিন্তা করলেন যে না, হার্ডওয়্যারের বিজনেসে তো আসলে বেশি সুযোগ হচ্ছে না, বা অন্য একটা ব্যবসা আছে এটাতে বোধহয় বেশ সম্ভাবনাময় ব্যবসা, আমি ওই ব্যবসাটাতে শুরু করতে চাই। না, এই ঋণের টাকা দিয়ে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন না। এই ঋণের টাকা দিয়ে আপনি পুরনো কোনো ঋণ পরিশোধ করতে পারবেন না। এই ঋণের টাকা দিয়ে আপনি লং টার্ম কোনো অ্যাসেট করতে পারবেন না। লং টার্ম অ্যাসেট বলতে বোঝাচ্ছি, আপনি দেখা গেল যে একটা বুটিক আছে, আপনি একটা বুটিক হাউস আছে, এখন আপনি চিন্তা করছেন যে আমার এই টাকাটা দরকার একটু, আমি কিছু বুটিক হাউসের জন্য কিছু একটু রিনোভেশনে যেতে চাই, কিছু ফার্নিচার কিনতে চাই, হ্যাঁ, ওগুলো পারবেন না। আপনি পারবেন শুধুমাত্র ঋণের টাকাটা দিয়ে আপনার যে চলমান ব্যবসাটা আছে, ব্যবসাটার চলতি মূলধন মানে ওয়ার্কিং ক্যাপিটাল লোন যেটাকে বলি, শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল পারপাসে এই লোনটা নেওয়া যাবে এবং চলমান ব্যবসার জন্য। নতুন কোনো ব্যবসার জন্য এই লোনটা ব্যবহার করা যাবে না। চলমান কোনো ঋণ পরিশোধ করার জন্য এই ঋণটা ব্যবহার করা যাবে না। এই ঋণ দিয়ে স্থায়ী ব্যবসায়িক কোনো সম্পদ ক্রয় করা যাবে না। শুধুমাত্র চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল পারপাসে এই ঋণটা ব্যবহার করা যাবে। আরেকটা ক্রাইটেরিয়া আছে, যেসব গ্রাহকরা খেলাপি হয়েছেন বা খেলাপি অবস্থায় আছেন, খেলাপি বলতে আমরা সিআইবি তে যে স্ট্যাটাসটাকে বলে ডাউটফুল, যেসব গ্রাহকরা আমাদের বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী বর্তমানে ডাউটফুল অথবা ব্যাড এন্ড লস হিসাবে আছেন, তারা এই ঋণ সুবিধাটার জন্য অনুরোধ করতে পারবেন না। অথবা যেসব গ্রাহকরা এখন রেগুলার আছেন কিন্তু অতীতে আপনারা ডিফল্টেড ছিলেন, খেলাপি ছিলেন, ডাউটফুল অথবা বিএল অবস্থায় এবং 3 বারের বেশি রিশিডিউল করা হয়েছে, পূর্ণ তফসিল 3 বারের বেশি করা হয়েছে, তাহলে তারাও এই ঋণ সুবিধাটা, এই প্যাকেজের আন্ডারে এই ঋণ সুবিধাটা ভোগ করতে পারবেন না। যারা বর্তমানে ডাউটফুল অথবা ব্যাড এন্ড লস আছে অথবা বর্তমানে তাদের ঋণ শ্রেণীকরণের মধ্যে নেই, তারা সন্তোষজনক আছেন বা আনক্লাসিফাইড আছেন, কিন্তু অতীতে ওনারা ডাউটফুল বা ব্যাড এন্ড লস স্ট্যাটাস হয়েছিল, ওনাদের খেলাপি হয়েছিল, তারপরে তারা 3 বারের বেশি রিশিডিউল বা পূর্ণ তফসিল করেছেন, তারা এই ঋণ প্রকল্পের আওতায় এই সুবিধাটা তারা ভোগ করতে পারবেন না। এবার 2 ধরনের গ্রাহকই এই ঋণ সুবিধাটা নিতে পারবেন। একজনকে বলা হয় এক্সিস্টিং গ্রাহক, আরেকটা হলো নতুন গ্রাহক। এক্সিস্টিং গ্রাহক বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এক্সিস্টিং গ্রাহক বলতে বোঝানো হচ্ছে যেসব গ্রাহকদের বর্তমানে
কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের চলতি মূলধন ঋণ নেওয়া আছে তাদেরকে বলা হচ্ছে এক্সিস্টিং ক্লায়েন্ট। দেখা গেল আপনার ব্যবসায়িক ঋণ তো অনেক ধরনেরই হয়। কিছু কিছু ঋণ হয় লিজ ফাইন্যান্স, কিছু কিছু ঋণ হয় যে আপনি একটা শোরুম কিনেছেন, এটার জন্য একটা টার্ম লোন নিয়েছেন। আর কিছু কিছু ঋণ হয় যে না, আপনি ঋণটাই নিয়েছেন আপনার অপারেটিং এক্সপেন্সের জন্য বা আপনার র মেটেরিয়াল কেনার জন্য অথবা আপনার গুডস কেনার জন্য, সেটাকে বলা হয় চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল লোন। যেসব গ্রাহকদের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে চলতি মূলধন ঋণ নেওয়া আছে তাদেরকে এই এই প্রণোদনা প্যাকেজে বলা হচ্ছে বর্তমান গ্রাহক বা এক্সিস্টিং ক্লায়েন্ট। তারাও ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখা গেল আপনার ঋণ আছে ঢাকা ব্যাংকে, আপনি কি অ্যাপ্লাই করতে হলে শুধু ঢাকা ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন? না, আপনি বাংলাদেশের যে কোনো আর্থিক প্রতিষ্ঠানেই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এইবার বলেন নিউ ক্লায়েন্ট কাকে বলা হচ্ছে? নিউ বা নতুন গ্রাহক। এখানে নতুন গ্রাহক বলতে নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই গ্রাহকদেরকে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে গ্রাহকরা আগে থেকেই ব্যবসা করে আসছেন, কিন্তু বর্তমানে কোনো আর্থিক প্রতিষ্ঠানে তাদের কোনো ঋণ নেওয়া নাই, ব্যবসায়িক ঋণ নেওয়া নাই, কিন্তু তারা নিজস্ব ক্যাপিটাল দিয়ে বা নিজস্ব মূলধন দিয়ে ব্যবসা চালিয়ে আসছেন কোভিড-19 এর আগে থেকেই। তাদেরকেই নতুন গ্রাহক বলা হচ্ছে। তো নতুন গ্রাহকরাও এই প্রণোদনা প্যাকেজের আন্ডারে ঋণ সুবিধা ভোগ করার জন্য যোগ্য হবেন, এবং বর্তমান যারা ঋণ সুবিধা ভোগ করছেন চলতি মূলধন যেই প্রতিষ্ঠান থেকেই হোক না কেন, তারাও এই প্যাকেজের আন্ডারে ঋণ সুবিধা পেতে পারেন। নেক্সট স্লাইড প্লিজ। একটু বলি যে যারা আমাদের সঙ্গে ফেসবুক লাইভে আসছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন আপনারা আমাদেরকে ফেসবুক লাইভে আপনারা লিখতে পারেন। সেই লেখাগুলো আমি দেখে, আমি মিস্টার সঞ্জীব দেখে অবশ্যই তখন আমি জিজ্ঞেস করবো প্রশ্নগুলো সম্পর্কে। একজন একটু দেরি করে উনি জয়েন করেছেন, তো শিখি, তো উনি একটু আবার জিজ্ঞেস করতে চাচ্ছিলেন যে আপনার ব্যাংকের হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট, আবার একটু আপনি বলেন, আমি না বলে আপনাকে বলতে বলছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, নো প্রবলেম। আচ্ছা শিথি আবার জন্য বলছি, বাংলা ব্যাংকে দুই ধরনের ঋণ আছে, একটা হলো ধারাবাহিক জেনেরিক ঋণ স্বাভাবিক, আর এই যে প্রণোদনা প্যাকেজের আন্ডারে যে প্রকল্পটা আছে সেখানে ঋণের সুদের হার সর্বোচ্চ 9%। এই 9%-এর মধ্যে 4% দেবেন গ্রাহকরা আর 5% সরকার আপনাদেরকে সাবসিডি দেবে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে। তার মানে আপনি 9% ঋণের সুদ 9% হলো, আপনি আপনার থেকে পক্ষ থেকে দিচ্ছেন 4%, আর বাকি 5% সরকার আপনার হয়ে দেবে। আমি ক্লিয়ার? আশা করছি আপনি এরপরের স্লাইডে যেতে পারেন। ওকে, এবার আমি যে লাস্ট যে সেশনটা হয়েছিল ফেথ বাংলাদেশের, ওখানে প্রশ্নটা ছিল যে নারী উদ্যোক্তাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে বুঝলাম, কিন্তু নারীদের জন্য কি কোনো বিশেষ কিছু আছে কিনা? হ্যাঁ, নারী উদ্যোক্তাদের জন্য এসএমইর যে প্যাকেজটা আছে 20,000 কোটি টাকা, সেখানে নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট করে দিয়েছে এই টোটাল 20,000 কোটি টাকা প্যাকেজের ন্যূনতম 5% নারী উদ্যোক্তাদেরকে দিতেই হবে। তার মানে এই 20,000 কোটি টাকার 5%-এর বেশিও দেওয়া যাবে, বাট ন্যূনতম। তার মানে এই 20,000 কোটি টাকার মধ্যে কমপক্ষে 100 কোটি টাকা নারী ঋণ এই নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা লাগবে। তো নারী উদ্যোক্তাদের জন্য অবশ্যই আলাদা একটা ফান্ড রাখা আছে 20,000 কোটি টাকার মধ্যে। যেমন আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এটা যদি আমার স্লাইডে নেই আমি আপনাদের জাস্ট জানার জন্য বলে দিচ্ছি। এই 20,000 কোটি টাকার মধ্যে কমপক্ষে 15% ঋণ রুরাল এরিয়াতে দিতে হবে, সবকিছু আরবান এরিয়াতে দিলে হবে না। সর্বোচ্চ 85% আমরা দিতে পারবো আরবান এরিয়াতে, আর মিনিমাম 15% আমাদেরকে দিতে হবে রুরাল এরিয়াতে। এবার আসেন এই 20,000 কোটি টাকার আর কোন শ্রেণীভেদ আছে কিনা? আবারও শ্রেণীভেদ আছে, সেটা হলো গিয়ে কুটির, মাইক্রো, স্মল। এই পুরো 20,000 কোটি টাকার এই কুটির, ক্ষুদ্র এবং
অতি ক্ষুদ্র, মাইক্রো এবং স্মল, এই 3 সেগমেন্টে দেয়া লাগবে মিনিমাম 70%। তার মানে 20,000 কোটি টাকার মধ্যে এই 14,000 কোটি টাকা যাবে কিন্তু কটেজে, মাইক্রো এন্ড স্মলে। তার মানে যারা কটেজ ইন্ডাস্ট্রি অথবা স্মল অথবা মাইক্রো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই ঋণ সুবিধাটা তারাই বেশি পাবেন। মাত্র 30% যাবে মিডিয়াম এন্টারপ্রাইজে। আর হলো আরেকটা হলো গিয়ে, যারা যেই সেক্টরে কাজ করছেন, কেউ করছেন ম্যানুফ্যাকচারিং সেক্টরে, কেউ করছেন সার্ভিস সেক্টরে, কেউ করছেন ট্রেডিং সেক্টরে, এখানেও আবার একটা ভাগ দেয়া আছে। এই টোটাল এই 20,000 কোটি টাকা প্যাকেজের কমপক্ষে 50% ঋণ দিতে হবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলাতে। যারা ম্যানুফ্যাকচারিং এ আছেন তারা এই ঋণ প্রকল্পের অর্ধেক তারা পাবেন। 30% দিতে হবে যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছেন, আর 20% পাবে যারা শুধুই ট্রেডিং করেন। তো ঋণগুলো যখন বিতরণ করা হবে, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করে আসলে বিতরণ করা হবে। দেখা গেল আমার ব্যাংকে আমি ঋণ দেবো 100 কোটি টাকা, বোঝানোর জন্য বলছি। এখন ট্রেডিং এ আমি সর্বোচ্চ দিতে পারবো 20%, তার মানে কত হলো 100 কোটির 20, মানে 20 কোটি টাকা আমি দিতে পারবো। দেখা গেল অলরেডি আমি 20 কোটি টাকা ঋণ এই প্রকল্পের আওতায় দিয়ে দিয়েছি। এখন যদি একজন ট্রেডার আমার কাছে আসেন এই প্রকল্পের আওতায় ঋণ নেওয়ার জন্য, আমি কিন্তু তাকে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও এই প্রকল্পের আওতায় দিতে পারবো না, কারণ আমি অলরেডি 20% ঋণ ট্রেডিং সেক্টরে দিয়ে দিয়েছি। আমি তখন তাকে অন্য নর্মাল যে গতানুগতিক ক্লাসিক্যাল ঋণ প্রকল্পগুলো আছে ওটার আন্ডারে দিতে পারবো, এই প্রকল্পের আন্ডারে আমি দিতে পারবো না। তো এই জিনিসগুলো আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়ে নিলে ভালো। এবার আসেন, নারী উদ্যোক্তা বলতে ব্যাংকে কাদেরকে বোঝায়? যদিও এটা আপনারা সবাই জানেন, আমরা এখানে নারী উদ্যোক্তা বলতে বোঝাই বাংলাদেশ ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী যে যাদের মালিকানা শতভাগ অথবা 50%-এর বেশি, তাদেরকে আমরা নারী উদ্যোক্তা বলে থাকি। এটা অবশ্য অনেক পুরনো ডেফিনেশন যে নারী উদ্যোক্তা কাদের বলবে। আপনাদের মালিকানায় পুরুষও থাকতে পারে, কিন্তু আপনাদের মালিকানার অধিকাংশ অংশ যাতে, মেজরিটি যাতে নারীদের মাঝে থাকে আর কি, 50+, তাহলে আমরা এটাকে নারী উদ্যোক্তা ব্যবসা বলবো, তা না হলে বলবো না। দেখা হলো যে একটার মালিকানা পার্টনারশিপ বিজনেস, একটা নারীর ওখানে মালিকানা আছে 49%, আর আরেকজনের আছে, পুরুষের আছে 51, তাহলে এটাকে আমরা নারী উদ্যোক্তা বলতে পারবো না। এটা অনেক পুরনো সংজ্ঞা অবশ্য। পরবর্তী স্লাইড প্লিজ। এবার আমি একটা জায়গায় যাব যে এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারেন। রোকসানা আপা আমাকে প্রশ্ন করেছিলেন সর্বনিম্ন ঋণের কোনো সিলিং আছে, ফ্লোর আছে কিনা। সর্বনিম্ন ঋণের ফ্লোর বাংলাদেশ ব্যাংকের এসএমইর যে সার্কুলারটা আছে ওখানে বলা আছে, ওখানে আমরা সর্বনিম্ন একদম নিম্ন আকার দিতে পারি, সর্বোচ্চ কত পেতে পারি। আর আরেকটা হলো গিয়ে এই প্রকল্পে সর্বোচ্চ কত পারি। প্রথম কথা, আমাদের এই প্রকল্পটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে এসএমই এসপিডি সার্কুলার আছে ওইটার ভেতরে থেকেই কাজ করতে হবে। ওইটার মধ্যে একটা মাস্টার সার্কুলার আছে যেটা 2019 সালে সর্বশেষটা দেয়া ছিল। ওখানে বলা আছে যে একটা এসএমই গ্রাহক সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারে। এই পলিসি কখনোই ওই যে মাস্টার সার্কুলারটা আছে ওইটাকে সুপারসিড করে যেতে পারবে না, ওইটার মধ্যে থাকতে হবে। তারপরেও বলছি এই প্যাকেজের আন্ডারে কে সর্বোচ্চ কত পেতে পারে। আমাদের গ্রাহকরা কেউ যদি ম্যানুফ্যাকচারিং অথবা সার্ভিস সেক্টরে কাজ করে থাকেন, ওনারা সর্বোচ্চ কত পেতে পারেন। যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে হন এবং আপনি যদি মিডিয়াম এন্টারপ্রাইজে হন, তাহলে আপনি কত পেতে পারেন। আপনার বর্তমান যে ঋণ আছে, আপনার যে বর্তমান ঋণটা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে মিলে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণটা আছে, সেই ঋণের সর্বোচ্চ 30% আপনারা বুঝেন। দেখা হলো যে অথবা আপনার গত 3 বছরের গড় অপারেটিং এক্সপেন্সের 50% এর মধ্যে যেটা কম। এটাকে আমি আর একটু খোলাসা করে বলি। এটা হলো ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য। সেটা হলো গিয়ে দেখা গেল যে আপনার 3টা ব্যাংক মিলে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লোন আছে 1 কোটি টাকা। 3 ব্যাংক মিলে আপনি 3 ব্যাংকে থেকে ঋণ নিচ্ছেন, কোথাও 30, কোথাও 40, আবার কোথাও 30, 70, 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা 1 কোটির 30%, তার মানে 30 লাখ। অথবা গত 3 বছরের যে আপনার গড় অপারেটিং এক্সপেন্স আছে
দেখা হলো যে ওখানে আপনার বছর আনতে গত 3 বছরের এভারেজ আপনার অপারেটিং এক্সপেন্স আছে, এক বছরে আছে 10 লাখ টাকা, আরেক বছরে আছে 12 লাখ টাকা, 10 12 22, আরেক বছরে আছে 18 লাখ টাকা, 22 18 40 লাখ টাকা, 3 বছর মিলে। এবার 3 বছরে 40 3 দিয়ে ভাগ করেন, 13,33,000 টাকা। এইটার অর্ধেক, তার মানে 6,16,500 টাকার মতো। এই এই দুইটার মধ্যে যে অ্যামাউন্টটা কম, সেই অ্যামাউন্টে আপনি সর্বোচ্চ ঋণ হিসাবে পাবেন। এই জায়গায় যদি কারো কনফিউশন থাকে আমাকে বলেন। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো বুঝতে অনেকে সমস্যা হতে পারে, না হতে পারে। তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে যে আমি সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারবো, তাহলে এইখানে এটার সলিউশনটা দেয়া আছে। প্রথম কথা হলো আপনাকে কোভিড-19 এর ক্ষতিগ্রস্ত এইটা আপনাকে প্রমাণ করতে হবে, তারপরে বাকিগুলো। তো ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারেন, এইটার কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? জি না ভাইয়া, যদি আরেকবার বলতেন আর সুবিধা হতো, আরেকটা বার। আচ্ছা, আমার আমি একটু আবার প্রবলেম আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। জি জি, thank you. প্রথমেই ধরে নিচ্ছি আপনি এক্সিস্টিং ক্লায়েন্ট মানে আপনার কোন, জন্য জি এটা এক্সিস্টিং ক্লায়েন্টের জন্য। জি এক্সিস্টিং ক্লায়েন্টদের জন্য। প্রথমেই ধরে নিচ্ছি আপনি এক্সিস্টিং ক্লায়েন্ট বলতে বোঝাচ্ছি যেসব গ্রাহকদের কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে চলতি মূলধন হিসেবে ঋণ নেওয়া আছে। আপনারা কিন্তু আমার কথাটা খেয়াল করেন, চলতি মূলধন হিসেবে। আপনার যদি অন্য কোনো ঋণ থাকে চলতি মূলধনের বাইরে, সেইটাকে ধরা হবে না। শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিয়ে আছেন, তাদেরকে আমরা এক্সিস্টিং ক্লায়েন্ট বলছি। এখন এক্সিস্টিং ক্লায়েন্টদের মধ্যে 3টা ভাগ আছে। একটা হলো গিয়ে ম্যানুফ্যাকচারিং, একটা সার্ভিস, আরেকটা হলো ট্রেডিং। সো যারা ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে আছেন, তাদের সর্বোচ্চ ঋণের সীমাটা কি হবে সেইটার হিসাবটা আমি আবার বলছি। আপনার যতগুলো আর্থিক প্রতিষ্ঠান থেকে চলতি মূলধন হিসেবে ঋণ নেওয়া আছে, সেই ঋণগুলোকে একসাথে যোগ করবেন। দেখা হলো সবগুলো মিলে আপনার ঋণের আউটস্ট্যান্ডিং আছে 2 কোটি টাকা। এইটার 30%, তো 2 কোটি টাকা 30% কত আসে? 66 লাখ টাকার মতো, তাই না? একটা অঙ্ক 66 লাখ ধরলেন, এখানে 66 লাখ। এবার আপনার যে ব্যবসাটা করছেন, সেই ব্যবসাটার প্রতি বছর অপারেটিং এক্সপেন্স কত আসে? অপারেটিং এক্সপেন্স বলতে আপনার ওয়ার্কার স্যালারি হইতে পারে, বোনাস হইতে পারে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া হতে পারে, বিল হতে পারে, সমস্ত কিছু, এই খরচগুলোকে যেগুলো বলি, হ্যাঁ, এইগুলোর প্রতি বছরের খরচ কত? এইভাবে দেখা গেল যে প্রতি বছরের খরচ হলো কি আপনার, গত বছর খরচ হচ্ছে 20 লাখ টাকা। এভাবে গত 3 বছরের খরচ কত? এই 3 বছরের খরচ যোগ করে দেখা গেল যে আপনার হয়েছে 60 লাখ টাকা। তো 60 লাখ টাকার 3 বছর মিলে হয়েছে 60। এটাকে যদি আপনি গড় করেন, 3 দিয়ে ভাগ দেন, তাহলে হলো 20 লাখ টাকা। এই 20 লাখের 50%, তার মানে 20 লাখের অর্ধেক করলে কত হচ্ছে? 10 লাখ টাকা। এই দুইটার মধ্যে যেটা কম, সো ওয়ার্কিং ক্যাপিটাল লোন আউটস্ট্যান্ডিং হিসাবে আপনি পান হলো 66 লাখ টাকা, কিন্তু গত 3 বছরের অপারেটিং এক্সপেন্সের গড় 50% হিসেবে পান হলো গিয়ে 10 লাখ টাকা। তার মানে আপনি সর্বোচ্চ 10 লাখ টাকা পাবেন, 66 লাখ টাকা না। আমি কি বোঝাতে পেরেছি? জি, থ্যাংক ইউ। জি, বুঝেছি। ওকে, এবার আসি আমি কি জি একটু সঞ্জিত বলবো, ওই যে আপনার ইয়েটি কি বেশি নড়ছে, মাঝে মাঝে একটু আওয়াজ হচ্ছে ওই মাইক্রোফোনের। আচ্ছা, হতে পারে, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা। এবার আসি আমরা ট্রেডিং সেক্টরে যারা কাজ করছেন তাদের হিসাবটা কিভাবে হবে। যারা ট্রেডিং করছেন, ট্রেডিং এর জন্য যেটা হচ্ছে, গত 3 বছরের আপনার যে বাৎসরিক বিক্রয় হয়েছে সেইটার এভারেজ ডেটাটা নিতে হবে। দেখা গেল 2017-তে আপনার বিক্রি হয়েছে 1 কোটি টাকা, 2018-তে আপনার বিক্রি হয়েছে 3 কোটি টাকা, আপনার 2019-এ বিক্রি হয়েছে 5 কোটি টাকা। তো 3 বছর মিলে আপনার বিক্রি কত হলো? 5 কোটি যোগ 3 কোটি 8 কোটি আর যোগ 1 কোটি 9 কোটি টাকা। তার মানে গড় করলে হচ্ছে 9 কোটিকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে গড় হচ্ছে 3 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পলিসিতে বলা আছে আপনার গত 3 বছরের যে বাৎসরিক বিক্রয়, এটার এভারেজ করার পর এটা সর্বোচ্চ 25%। তো 3 কোটি টাকার 25% কত আসে? 75 লাখ টাকা, তাই না? 75 লাখ টাকা। তার মানে আপনি ট্রেডিং এ হলে সর্বোচ্চ 75 লাখ টাকা ঋণ পেতে পারেন,
এবং এইটা কখনোই 1 কোটি টাকার উপরে যাবে না। এই ঋণটা কখনো 1 কোটি টাকার উপরে যাবে না। এলো ট্রেডিং এর ব্যাপারে। আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা বোধহয় মানে কোটি পর্যন্ত যেতেই পারেন না। না না, ওনাদের আরো ক্ষুদ্র এবং মাইক্রোদের জন্য সিলিং আরো কম, কারণ বাংলাদেশ ব্যাংকের যে এসএমই এসপিডি সার্কুলারটা আছে, মাস্টার সার্কুলার আছে 2019-এ যেটা দেয়া হয়েছিল, ওখানে ক্ষুদ্র, তারপর হলো গিয়ে অতি ক্ষুদ্র, তাদের জন্য ঋণের সীমাটা আরো কম। ওটা সর্বোচ্চ আছে 25 লাখ টাকা পর্যন্ত ট্রেডিং সেক্টরে, ওটা আছে। তো আমি বলছি সব ক্লায়েন্টদের জন্যই হিসাবটা সর্বোচ্চ কত যেতে পারে, আর সর্বনিম্ন তো আপনি যেহেতু ওইটার ফ্লোরটা ওপেন আছে, এটা কম আপনি নিতে পারবেন। এইবার নতুন গ্রাহক যারা, প্রথম কথা হলো গিয়ে নতুন গ্রাহকের সংজ্ঞাটা কিন্তু আমি দিয়েছি। নতুন গ্রাহক বলতে আমরা সেই গ্রাহকদেরকেই বোঝাচ্ছি যারা এই বর্তমানে কোনো ব্যাংক থেকে কোনো ব্যবসায়িক ঋণ সুবিধা নিচ্ছেন না, কিন্তু তার ব্যবসা চলমান, নিজের পুঁজি দিয়ে ব্যবসা করছেন, তাদেরকেই নতুন গ্রাহক বলছি। এই গ্রাহকদের মাঝে মানে যাদের কোনো ব্যাংকের ঋণ সুবিধা এখন নেই, আগে থাকতে পারে কিন্তু বর্তমানে নেই, আগে থাকলেও যদি অ্যাডজাস্ট করে দিয়ে দেন তাহলে আমরা নতুন গ্রাহক হিসেবে ধরবো। তাহলে তাদের যদি ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে যদি তারা থেকে থাকেন, তাহলে তাদের হিসাবটা কিভাবে হবে? একটা হলো গিয়ে গত বছর অথবা গত কয়েক বছরের আপনার যে বার্ষিক উৎপাদন হয়েছে বা বিক্রি হয়েছে, এইটার 50% অথবা ওয়ার্কিং ক্যাপিটাল লোন হিসেব করার একটা ফর্মুলা আছে, ওইটার 30%, এইটার মধ্যে যেটা কম। তার মানে আপনার গত বছর অথবা গত কয়েক বছরের, এখানে ইচ্ছা করলে ব্যাংক গত বছরের আপনার মূল বিক্রয় বা মূল প্রোডাকশন এইটাকেও নিতে পারে, অথবা গত 2-3 বছরেরটাও নিতে পারে, সমস্যা নেই। এইটার যে বিক্রয় হয়েছে তার সর্বোচ্চ 50%। দেখা গেল যে আপনি একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন, আপনি একটা মশলা তৈরি করে বানান, আপনার গত 1 বছরে আপনার দেখা গেল যে আপনার টোটাল সেল হয়েছে, প্রোডাকশন করে সেল করেছেন 10 লাখ টাকা। তার মানে আপনি সর্বোচ্চ 10 লাখের 50% মানে 5 লাখ টাকা ঋণ সুবিধা এটা এই প্রণোদনার খাতে পেতে পারেন। অথবা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল চলতি মূলধনের একটা হিসেব আছে, হ্যাঁ, ওই হিসেবটা করে যে টাকাটা আসে তার 30% সেটা পেতে পারেন। এইটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? মানে নতুন গ্রাহকদের ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে যদি হন, এটার হিসেবটা কি হতে পারে? এটা একটু সহজ। চলতি মূলধনের 30% মানে বুঝলাম না, এটা একটু বুঝাই বলেন। আচ্ছা, সেটা হলো এটা আসলে ব্যাংকারদের ভাষায় আমি বলছি না, একটু বোঝার সুবিধার জন্য বলছি। চলতি মূলধন, একটা ব্যবসা চালাতে গেলে চলতি মূলধনে কত টাকা লাগতে পারে, এটার একটা স্ট্যান্ডার্ড একটা মেথড আছে। এই মেথডটাতে মূলত 3টা জিনিসকে হিসাব করা হয়। একটা হলো গিয়ে আপনার স্টক, একটা হলো গিয়ে আপনার পাওনা, একটা হলো গিয়ে আপনার দেনা। এই 3টার হিসেবকে মানে ব্যবসা করতে গেলে তো মূলত এইটাই থাকে, আপনার স্টক কি আছে, আপনি মার্কেটে পাওনা কি আছেন, আপনি মার্কেটে দেনা কি আছেন, তাই না? আপনি যদি ওয়ার্কিং ক্যাপিটাল এমনি নরমাল যদি আপনি হিসাব করেন যে আপনার এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ কত আছে, দেখা গেল যে আপনি একটা প্রোডাকশন হাউস আছে, আপনি একটা তাঁতের শাড়ির ফ্যাক্টরি আছে, এখানে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল পুঁজিটা কি আছে, মেশিন পত্র যা আছে এটা ওয়ার্কিং ক্যাপিটাল না, এটা আপনার লং টার্ম অ্যাসেট। হ্যাঁ, চলতি মূলধনে আপনার পুঁজিগুলো কি আছে? একটা আছে হলো গিয়ে আপনার যে শাড়িগুলো, তাঁত শাড়িগুলো বানানো হয়েছে সেই শাড়িগুলো আছে, সুতোগুলো, এগুলো হলো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। আছে হলো মার্কেটে আপনি কি বাকিতে বিক্রি করেছেন সেই টাকা পান, এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার পুঁজি। আর এটার থেকে আপনার বিয়োগ হবে, আপনি যদি মার্কেট থেকে বাকিতে কিছু মাল নিয়ে থাকেন সেই টাকাটা বিয়োগ হবে, এইটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। এইটা হিসেব করার একটা ফর্মুলা আছে, যে এই হিসেব করার পর যে একটা ব্যবসাতে কত টাকা চলতি মূলধন লাগতে পারে, ওই টাকাটা দেখা হলো যে হিসেবে আসলো আপনার 100 টাকা লাগলো, তার মানে 100 টাকা লাগলে এই প্রকল্পের আওতে আপনি সর্বোচ্চ 30 টাকা ঋণ পাবেন। এখানে 30 টাকা আর ওইখানে আপনার বাৎসরিক সেল যেটা হবে এটার 50%, এই দুইটার মধ্যে যেটা কম হবে সেটাই আপনি পাবেন। জি, থ্যাংক ইউ। বাট কমটা কেন? এটা পলিসিতে আপনি যত ধরনের স্টেট লেভেলের রেগুলেটরি পলিসি থাকবে, আপনি খেয়াল করে দেখবেন আপা, দেয়ার ব্যাপারে
সবসময় হুইচ এভার ইজ লোয়ারই থাকে আর জি ইউজুয়ালি সবসময়। আর যারা ট্রেডিং ব্যবসায় আছেন তাদেরটা হিসেবটা একদম সহজ। আপনার বাৎসরিক যে বিক্রয়টা হয়েছে সেই বিক্রয়ের সর্বোচ্চ 25% আপনি এই ঋণ প্রকল্পের আওতায় পেতে পারেন, বাট সর্বোচ্চ ঋণের পরিমাণটা কখনোই 1 কোটি টাকার বেশি হবে না, 1 কোটি টাকার নিচে হবে, সর্বোচ্চ 1 কোটি ট্রেডিং এ যারা আছেন। আচ্ছা, এই হিসাবটা কি ধর এই আমাদের নতুন প্রণোদনার ব্যাপারে নাকি সবসময়ের জন্য? না, এটা শুধু প্রণোদনার জন্য। প্রণোদনার জন্য। হ্যাঁ, আর এটা তো আর ব্যাংকে কি রকম, তাই কি? হ্যাঁ, আর এসএমই যেটা আছে, এসএমইতে আপনার যে মাস্টার সার্কুলারটা আছে, এই মাস্টার সার্কুলারে কিন্তু বলা আছে যে এসএমই আপনি যদি বাংলাদেশ ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী এসএমইতে পড়েন, মানে ক্ষুদ্র, কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়ামে পড়েন, এবং আপনি কোন খাতে সর্বোচ্চ কত ঋণ পেতে পারেন। দেখা গেল যে আপনি ম্যানুফ্যাকচারিং খাতে আছেন, আপনাকে জাস্ট বোঝানোর জন্য আমি বলছি, আপনি যদি মিডিয়াম এন্টারপ্রাইজে হন তাহলে আপনি সর্বোচ্চ 75 কোটি টাকা লোন পেতে পারেন। আপনি যদি সার্ভিস সেক্টরে হন আপনি সর্বোচ্চ 50 কোটি ঋণ পেতে পারেন। আবার আপনি যদি ট্রেডিং এ হন তাহলে আপনি সর্বোচ্চ 5 কোটি। মানে এইখানে কিছু ক্রাইটেরিয়া মাস্টার সার্কুলারে দেয়া আছে, ওই সার্কুলারের বাইরে আমরা যেতে পারবো না কখনোই এসএমই মধ্যে যদি পড়ি আর কি। আর আমি এখন যেগুলো বলছি সেগুলো হলো গিয়ে এই প্রণোদনা প্যাকেজের আন্ডারে, কিন্তু এই প্রণোদনা প্যাকেজের কোনো কিছুই এসএমইর যে মাস্টার সার্কুলারটা আছে এটাকে সুপারসিড করতে পারবে না। ওই ফ্রেমের ভিতরে থেকেই এই প্রণোদনা প্রকল্পের এই পলিসিগুলো এক্সিকিউট করা লাগবে। এডমিন, আমি একটু রিকোয়েস্ট করছি নেক্সট স্লাইডে যাওয়ার জন্য। ভাইয়া, এটার জন্য কি আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়াসলাম। হ্যাঁ, আমাদের কি আমি যশোর থেকে বলছি। জি, ভাই, এর জন্য কি আমাদের মেমো দিতে হবে? আমরা যে রসিদগুলো কাটি ক্লায়েন্টদের, যে রসিদগুলো দিই, এই রসিদগুলো কি সাবমিট করতে হবে বাৎসরিক ইনকাম দেখানোর জন্য? আমি এই প্রশ্নটা উত্তর আমার নেক্সট একটা স্লাইডে আছে। হ্যাঁ, আমি ওখানে কভার করব আপা। থ্যাংক ইউ। ওকে ওকে। আসলে এই যে প্যান্ডেমিকটা চলছে, এই প্যান্ডেমিকে আসলে কি হয়েছে, মোরনলেস বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে, খুব কম ব্যবসা ছাড়া সবারই, বেশিরভাগ ব্যবসায়ীদেরই বিক্রি কমেছে। যারা প্রোডাকশন আছে তাদের প্রোডাকশনের পরিমাণ হয়তো আগে যদি 100টা প্রোডাকশন করতো এখন হয়তো 5টা, 10টা, 20টা করছে। কারো কারো বন্ধ হয়ে গেছে, কারো কারো কমে গিয়েছে। আপনারা যে বাকি মার্কেটে কালেকশন করতেন, মার্কেটে যে বাকিগুলো ছিল, এই বাকি অনেকেরটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে অথবা আসছে খুবই স্লো। আপনার যে মৌসুমটা ছিল, এই দেখা গেল যে আপনি পহেলা বৈশাখের একটা মৌসুম ছিল, আপনার রমজানের ঈদের একটা মৌসুম ছিল, এই পুরো 2টা মৌসুম আপনারা একেবারে মিস করেছেন। মানে ব্যবসায়ীদের তো সারা বছর, কিছু কিছু ব্যবসা আছে সারা বছর ব্যবসা হয় না, মৌসুম ভিত্তিক ব্যবসা। তার মধ্যে 2টা দুর্দান্ত ভালো মৌসুম আপনারা মিস করেছি, আমাদের ব্যবসায়ীরা মিস করেছেন। সেটা হলো পহেলা বৈশাখ এবং ঈদুল ফিতর। আর যেটা হলো আপনারা হয়তোবা অনেকেই এই পহেলা বৈশাখের কথা চিন্তা করে বা রোজার ঈদের কথা চিন্তা করে, রোজার মৌসুমের কথা চিন্তা করে আপনারা নতুন নতুন পণ্য কিনেছেন, কিনে আপনারা স্টক করেছেন অথবা প্রোডাকশন করেছেন, তৈরি করে রেডি করেছেন যে আমরা তো মার্চে এগুলো দেয়া শুরু করব। হ্যাঁ, এগুলো আর দেখা গেল যে প্যান্ডেমিকের কারণে আর এগুলো সাপ্লাই করতে পারলেন না। সো আপনার স্টক গুলো আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেই জমে আছে, মূলধন আটকে আছে, কোনো রিটার্ন নাই, স্টক হিসাবে পণ্যগুলো পড়ে আছে। কিন্তু আপনাদের যাদের ফ্যাক্টরি ভাড়া দিতে হয় বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে হয়, তাদের কিন্তু ভাড়া আপনাদের ঠিকই দিতে হচ্ছে। তো আপনার আয় নেই এই ব্যবসা থেকে অথবা আয় কমে গেছে, কিন্তু আপনার ফ্যাক্টরি ভাড়া দিতে হচ্ছে, আপনার অফিসের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, আপনার কর্মচারীর বেতন দিতে হচ্ছে, হয়তোবা ঈদ গেল অনেকের ঈদের বোনাস দিতে হয়েছে, কেউ হয়তো পুরোটা দিয়েছেন, কেউ হয়তো অর্ধেক দিয়েছেন, যাই দিয়েছেন। আপনার আয় না থাকা সত্ত্বেও আপনার ব্যয়গুলো কিন্তু, ব্যবসায়িক ব্যয়গুলো কিন্তু চলমান। তৃতীয়ত হলো কি আপনারা চিন্তা করে ফেললেন যে আসলে এই ধরনের একটা ভাইরাল ইফেক্টে যে জীবনে, জনজীবনে, মানুষের জীবনে যে এরকম স্থবিরতা আসতে পারে, এটা কিন্তু আমরা কেউ কোনোদিন চিন্তা করতে পারিনি। এটা আমাদের সমস্ত কল্পনার বাইরে ছিল যে ক্ষুদ্র একটা ভাইরাস
আমাদের মানুষের জীবনকে এইভাবে একেবারে গৃহবন্দী করে ফেলবে। তো আপনারা যখন এখন যারা ব্যবসা করছেন তারা চিন্তা করছেন যে এই ধরনের যে আরো ভবিষ্যতে হবে না তা তো আমরা নিশ্চিত নেই, হতেও পারে। তাহলে আমরা যে এইভাবে ব্যবসা করছি, এই ব্যবসা করার ধরনের মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন দরকার আমাদের বেঁচে থাকার জন্য? সেই ভাবনাগুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে চলে আসছে যে এখন তো আসলে দেখা গেল কি যে অন্য কোনো ওয়েতেও ব্যবসা শুরু করতে হবে। কেউ কেউ চিন্তা করছেন ঠিক আছে যে এখন তো আসলে ম্যানুয়ালি অনেক কিছু করা সম্ভব না, আমি ঘর থেকে এখন বেরোতে পারছি না, আমার প্রোডাক্ট গুলো আমি ডিসপ্লে করতে পারছি না, আবার গ্রাহকদেরকেও আমি আনতে পারছি না, কারণ যেহেতু ভাইরাল একটা থ্রেট আছে, ভাইরাসের থ্রেট আছে। সো অন্য কোনো ভাবে কি আমি গ্রাহকদের সাথে কানেক্ট করতে পারি বা আমার বিজনেসটাকে অ্যাক্টিভেট করতে পারি বা ভাইব্রেশন রাখতে পারি, সেটার জন্য কি কোনো ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বা ই কমার্স কিছু করা যায় কিনা, এই ভাবনাগুলো কিন্তু এখন আপনাদের কম বেশি সবার ভিতরে চলে আসছে এই প্যান্ডেমিকের কারণে। আরেকটা জিনিস আছে যে ঠিক আছে, যে কোনো বিপদই তো চিরস্থায়ী না, এই প্যান্ডেমিক কতদিন চলে আমরা জানি না। এক একজন এক এক কথা বলছেন, যে স্প্যানিশ ফ্লু এর কথা যদি চিন্তা করি, ইট লাস্টেড ফর অলমোস্ট 3 ইয়ার্স। তো এখানে এক্সপার্টরা বলছেন যে ভ্যাকসিন আবিষ্কার হওয়া এবং শরীরে প্রয়োগ করার আগ পর্যন্ত কেউই আমরা নিরাপদ না বা এই ভাইরাসটা সমূলে নির্মূল হয়ে যাবে সেই সম্ভাবনাটা নেই। এখন ভ্যাকসিন কবে আসবে, আসার পরে আমি কবে এই ভ্যাকসিনটা নিতে পারবো, নেয়ার পর আমার শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করবে ভাইরাসটাকে কমব্যাট করার জন্য, দিজ আর অল আনসার্টেন থিং। তার মানে কবে নাগাদ এইটার ভয়াবহতা কমবে আমরা জানি না, কিন্তু আমরা আশা নিয়ে বেঁচে থাকি। তারপরে আমাদের অনেকের ভিতরে হয়তো আশা আছে যে ঠিক আছে সামনে আমাদের শীতের মৌসুম আসছে, সামনে এই শীতকালের শেষে বা বছরের শেষের দিকে বিভিন্ন ফেস্টিভ্যাল গুলো থাকে, বিয়ের প্রোগ্রাম থাকে, নানা ধরনের প্রোগ্রাম গুলো থাকে। তো ওগুলোকে নিয়ে কেন্দ্র করেও ব্যবসায়িক পরিকল্পনাগুলো অনেকেই করছেন, এটাই স্বাভাবিক। এটা হলো গিয়ে প্যান্ডেমিকের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কি হয়েছে, ভাবনার জগতে কি ধরনের প্রভাব পড়েছে, ব্যবসায়িক প্রভাবের কথা তো বললামই। আর গোয়িং ফরওয়ার্ড আসলে কি করলে আমরা এই মানে অদৃশ্য শক্তিকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো, সেই ভাবনাগুলো আমাদের সবার মাঝেই বোধহয় আছে। এগুলো বোধহয় কম বেশি সবার ক্ষেত্রেই বোধহয় আপনাদের কমন, ইফ আই এম নট রং। আমি কি মোটামুটি প্রভাব বা প্রবলেম গুলো কি কভার করতে পেরেছি? জি জি, হ্যাঁ মনে পাচ্ছেন, জি একদম। আরেকটা প্রভাব আছে যেটা আমি দেই নাই, সেটা হলো গিয়ে, প্রশ্ন করবো। জি জি ম্যাডাম। প্রশ্নটা হচ্ছে যে একবার বললেন যে নিউ ক্লায়েন্ট যারা, তারা গত বছর বা তার আগে কয়েক বছরের বার্ষিক ইয়ের থেকে 50% কাউন্ট করবে বোধহয়, নাকি 50% ইয়েটা পাবো। তো সেখানে মনে করেন গত বছরই কেউ স্টার্ট করলো, তার আগের বছরের কোনো রেকর্ড নাই, সে গত বছর স্টার্ট করলো, তার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এখন সে এগুলো সেল করতে সে রেডি করেছে, কিন্তু তার এই প্যান্ডেমিকের জন্য সবকিছু তার স্টক মানে বন্ধ হয়ে গেছে। এখন সে কি করবে? সে লোনটা কিভাবে পাবে? 50% লোন সে উনি ব্যবসাটা শুরু করেছেন কবে? মনে করেন আগেরই ছিল, আবার নতুন করে শুরু করলেন, এই বছরই শুরু করলেন। সেখানে আচ্ছা, এই যে এই বছরই শুরু করলেন, এই যে এই ঈদ, এই পুজো, এই 26 মার্চ নারী দিবস, তারপরে পয়লা বৈশাখ, এসবগুলো ধরার জন্য যে ইনভেস্টমেন্টটা হয়ে গেল, এটাকে কিভাবে কাউন্ট করবেন যে আপনি যে 50% সর্বোচ্চ 50% পাবে? ট্রেডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 50% না, ট্রেডিং এর ক্ষেত্রে হলো ইয়ারলি বাৎসরিক যে বিক্রয়, সেই বিক্রয় সর্বোচ্চ 25%, বাট এটা 1 কোটির উপরে কখনোই নেয় আর কি। কিন্তু আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যেই নতুন গ্রাহকের কথা বলেছি, প্রথম কথা হলো এই গ্রাহকের ব্যবসাটা অবশ্যই প্যান্ডেমিকের আগে হতে হবে, কারণ এই প্রকল্পটা শুধুমাত্র প্যান্ডেমিকের পরে শুরু করা গ্রাহকদেরকে আমরা এই ঋণের আওতায় আনতে পারবো না। এটাকে ধরতে তো হবে কিভাবে, কারণ আমি তো এই বছরের জন্যই আমার ইনভেস্টমেন্ট, কিন্তু ইনভেস্টমেন্ট আপনি করেছেন, কিন্তু আপনি যদি ব্যবসাটা শুরু করে, আপনার যদি ব্যবসায়িক কর্মকাণ্ডটা এই কোভিড-19 পিরিয়ডের আগে থেকে যদি চলমান না থাকে, তাহলে এটাকে আসলে এক্সিস্টিং মানে এই নতুন গ্রাহক হিসাবে এটাকে কনসিডার করা যাবে না। কারণ কি, ধারণা করে হচ্ছে যে কোভিড শুরু হয়ে যাওয়ার কারণ আপনার তো ইনভেস্টমেন্ট করেছেন, ইনভেস্টমেন্ট করে ডেফিনেটলি আপনি এটাকে
কর্মকাণ্ডটা কিন্তু যদি 2019 হয়ে থাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চেও কিছু পেয়েছেন না, সেলটা। আমি তো শুরুই করতাম, সরি, আপনি যদি আমি আচ্ছা চেয়েছি ঈদ ধরতে, আচ্ছা চেয়েছি নারী দিবস ধরতে, আচ্ছা, চেয়েছি বুঝতে পেরেছি। 26 মার্চ এবং পয়লা বৈশাখ, আচ্ছা, এগুলো সবই যে কিন্তু এর পরে। বুঝতে পেরেছি, আপনি প্ল্যান করেছেন 2019-এ, আপনি ইনভেস্ট করেছেন, আপনি চিন্তা করেছেন আপনি স্টক গুলো অফলোড করবেন অথবা বিক্রিটা শুরু করবেন হ্যাঁ, আইদার 8ই মার্চ নারী দিবস, অথবা 26শে মার্চ, অথবা 14ই এপ্রিল, অথবা ঈদ উল ফিতরের সময়। হ্যাঁ, এইটার জন্য রেখে দিয়েছেন, বিক্রি শুরু করতে পারেননি, তার মধ্যে শুরু হয়ে গেল এই কোভিড-19 এর সমস্যা। হ্যাঁ, এই গ্রাহকদের জন্য আমি কিছুটা দুঃসংবাদ দেব, তারা এই প্রকল্পের আওতায় আসলে ঋণ সুবিধা পাবে না। তারা আমাদের যে অন্য চলমান প্রকল্পগুলো আছে সেখানে 9% রেট, ওই প্রকল্পে ঋণ সুবিধা পাবে। আচ্ছা, তো সেখানে 9% এর মধ্যে কি ওই সুবিধাটা যেটা গভর্নমেন্ট দেবে না, 5%? এটা না, ওইটার পুরোটাই গ্রাহককে দিতে হবে, সুদের পুরোটাই গ্রাহককে দিতে হবে। তাহলে তো এটা কোনো সুবিধাই হলো না। আমি তো বলছি সমস্ত গ্রাহকদের কথা চিন্তা করে। আপা, আমি আপনাকে ইন জেনারেলি বলতে চাই, পৃথিবীতে আপনার কোন ধরনের পলিসি পাবেন না যেই পলিসি দিয়ে সমস্ত মানুষকে খুশি করা সম্ভব। সমস্ত পলিসির কিছু সীমাবদ্ধতা থাকবেই। আপনি দেখেন, আমরা যারা ইভেন ধর্মভাবে বিশ্বাস করি, যে ধর্মেরই হই না কেন, ধর্মাবলম্বী হই না কেন, কোথাও কোন ধর্মের নিয়ম কানুন গুলো আমাদের মাঝেও মাঝে মাঝে মনে হয় যে এই নিয়মগুলো তো মনে হচ্ছে আমার জন্য একটু প্রতিকূলই, আমার জন্য এখানে সমাধিকারটা হয়তো বা ঠিক মতো দেওয়া হচ্ছে না। আমি এমনি বলছি গ্রসলি আর কি, জেনারেল ফর্মে আর কি, কোন ধরনের রীতিমালা কোথাও আপনি পাবেন না যেখান দিয়ে সমস্ত মানুষকে সন্তুষ্ট করা সম্ভব, বাট সন্তুষ্ট করার চেষ্টার ত্রুটি থাকবে না হয়তো বা রীতি নির্ধারক যাদের। কিন্তু এই মুহূর্তে আপনি যে গ্রাহকদের কথা বলছেন, এই গ্রাহকরা এই প্রণোদনা প্যাকেজের আন্ডারের সুবিধাটা পাবে না, কিন্তু অন্য ঋণ সুবিধাগুলো ওনারা পাবেন। কিন্তু এখানে আমি হলো না। আচ্ছা রুকসানা, আমি একটু যোগ দেই, যারা নারী দিবস বা মার্চ, এপ্রিল, মে এর জন্য, ঈদের জন্য, তাদের লগ্নিটা কিন্তু শুরু হয়ে গেছে গত ডিসেম্বর জানুয়ারি থেকেই। তো তারা তো টাকাটা চলে গেছে আগে থেকেই। আমি তো সে কথাই বলছি, লগ্নি। আর এখানে উনি বলেছেন যে বার্ষিক বিক্রয়ের সর্বোচ্চ এত %। আমি সে কথাই বলছি যে তখনও মনে করো আমি লগ্নি করেছি কিন্তু সেল করিনি, আমি রেখে দিয়েছি, স্টক করেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমার তো শুরু হয়ে গেছে লগ্নি বহু। আমি আপনার কথা বুঝতে পেরেছি, যেহেতু ট্রেডাররা কোনো ধরনের সেল করতে পারেননি, তারা ইনভেস্ট করে রেখেছেন, ওনাদের প্ল্যান ছিল হলো গিয়ে এই ইনভেস্টমেন্ট গুলো ওনারা 8 মার্চ থেকে শুরু করবেন, তার আগে এটা শুরু হয়ে গিয়েছে। সো সেই ধরনের গ্রাহকরা এই প্রণোদনা প্রকল্পের আওতায় সুবিধাটা এই মুহূর্তে ভোগ করতে পারবেন না। যদি নীতিমালায় কোনো পরিবর্তন আসে সেটা তখন পারবেন, এই মুহূর্তে পারবেন না। কিন্তু ওনারা 9%-এর যে সুবিধা ছিল সেই সুবিধা নরমাল যে প্যাকেজ গুলো আছে সেটা পাবেন, এটা পলিসির কারণে এই মুহূর্তে পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্পেশাল প্যাকেজ পাবেন না, কিন্তু অন্য প্যাকেজটা পাবেন। জি 9% এর প্যাকেজটা পাবেন। নেক্সট স্লাইড প্লিজ। এবার মাঝে দিয়ে যশোর থেকে একটা ম্যাডাম প্রশ্ন করেছিলেন আসলে কি ধরনের কাগজপত্রগুলো লাগবে। কাগজপত্রগুলো লাগবে আমি আসতেছি, তার আগে আমি একটু প্রেক্ষাপটটা বলার চেষ্টা করছি। একটা কমন একটা কমপ্লেইন থাকে যে ব্যাংকে ঋণের জন্য গেলে নানা ধরনের কাগজপত্র দিতে হয়রান হতে হয়, এক ধরনের হয়রানিই বলা চলে। আপনাদের যে অভিযোগটা আছে, আমি অভিযোগটাকে আমি ডিফেন্ড করছি না। হ্যাঁ, আপনাদের অভিযোগগুলো অনেকাংশ হয়তো বা ঠিকই, কিন্তু আমি এমনি বলছি যে কাগজপত্রগুলা কেন চাচ্ছে। আমি আজকে একটা রোগে অসুস্থ হলাম, আমি যখন অসুস্থ হয়ে একটা চিকিৎসকের কাছে যাব, একটা কাজ করতে পারে আমার স্পাউস, আমি গেলাম না, আমি কথাও বললাম না, আমার ওয়াইফ অথবা আমার ফ্যামিলি মেম্বার কেউ ডাক্তারকে ফোন করে বলল এই ব্যাপার, ওর তো এই সমস্যা হচ্ছে, কি করা। কোন গ্রাহক, কোন ডাক্তার হয়তোবা সমস্যা শুনেই প্রাথমিক একটা কিছু বলে পরামর্শ দিয়ে দিতে পারেন, কিন্তু
আমার সমস্যাটা, কোনো ভালো ডাক্তার সাধারণত অন্তত রোগীটার সাথে কথা বলতে চাবেন, অথবা রোগীটাকে সশরীরে দেখতে চাবেন রোগটা বোঝার জন্য। অনেক সময় আমাদেরকে নানা ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট করতে দেয়, ব্লাড রিপোর্ট করতে দেয়, ইউরিন টেস্ট করতে দেয়। কেন দেয়? যাতে এই রিপোর্ট গুলো দেখে প্রপারলি ডায়াগনোসিস করে আমার সমস্যাটা বুঝতে পারে, তারপরে না উনি প্রেসক্রিপশনটা দিবেন। এখানে আসলে ব্যাংকাররা যে আপনাদের কাগজপত্রগুলো চায়, এটা মূলত চায় হলো গিয়ে, আপনি তো আপনার ব্যবসার কথা বলছেন, আমি তো আপনার ব্যবসা দেখছি না বা আপনার সাথে সারাদিন থাকছি না, আমি কিভাবে কাগজে কলমে দেখে বুঝতে পারবো আপনার ব্যবসার ধরনটা কি অথবা ব্যবসার ভলিউমটা কি? এইটা বোঝার জন্য আসলে কিছু কাগজপত্রে প্রমাণ চায়, যেটা দেখে ব্যাংকাররা বুঝে নিতে চেষ্টা করে যে আচ্ছা ব্যবসাটা এই ভলিউমের হতে পারে অথবা এই ধাঁচের হতে পারে। সো এই প্রকল্পের আওতায় যেই ডকুমেন্ট গুলো আপনাদের লাগবে, সেটার বেসিক ডকুমেন্ট গুলো সবগুলি লাগবে, যেমন ট্রেড লাইসেন্স, টিআইএন, এগুলো সবই লাগবে। বাড়তি যে ডকুমেন্ট গুলো লাগবে সেটা হলো গিয়ে, আপনি যে এই করোনা ভাইরাসের কারণে আপনার যে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা আপনাকে কোনো না কোনো ভাবে ব্যাংকারদেরকে বোঝাতে সক্ষম হতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এভাবে যে এই মার্চ, এপ্রিল, মে, জুন তো প্রতি বছরই গিয়েছে, তাই না? 2019-এও ছিল, 20-এও, 18-তেও ছিল। 19-এ এই সময়টাতে আপনার যে বিক্রি হয়েছে, সেটা আপনি ম্যানুফ্যাকচারিং এ হন আর সার্ভিসে হন আর ট্রেডিং এ হন, 20 সালে গিয়ে কিন্তু আপনার বিক্রিটা সেই তুলনায় কিন্তু অনেক কমে গিয়েছে। তো কমে যাওয়া মানেটা কি? এই করোনা ভাইরাসের প্রভাবেই তো আপনার ব্যবসাটা স্লট ডাউন হয়েছে, তাই না? এইটা একটা এভিডেন্স যে আমার ওই একই সময়ে গত বছরে আমার বিক্রি হয়েছিল 10 লাখ টাকা, আর এই কোভিড-19 পিরিয়ডে আমার বিক্রি হয়েছে 3 লাখ টাকা। তার মানে কি, আমার ব্যবসার রেভিনিউ বা অপরচুনিটি যা ছিল আমার যেখানে আরো বাড়ার কথা, সেখানে আরো কমে গিয়েছে। এটি এনাফ আপনার প্রমাণ দেওয়ার জন্য। আর যে এটা হলো গিয়ে, আপনারা যে লেনদেন গুলো করেন, অনেকে ব্যাংক স্টেটমেন্টে লেনদেন করেন, পুরোটা কোনোদিনও কারো দ্বারা সম্ভব হয় না, কিছু ব্যবসায়ী ছাড়া। আংশিক করেন বা আংশিক করেন না। তো আপনারা যেই ব্যাংকেই যারা লেনদেন করেন, আপনারা ব্যাংক স্টেটমেন্টটা মিনিমাম 1 বছরের ব্যাংক স্টেটমেন্টটা দিবেন। সেটা যদি আপনার ব্যবসায়িক অ্যাকাউন্টে হয়, সেই অ্যাকাউন্টেটা দিবেন। অনেকে ব্যবসায়িক অ্যাকাউন্ট হিসাবে করেন না, ব্যক্তিগত হিসাবে করেন, সমস্যা নেই, আপনি ব্যক্তিগত হিসাবেরটাও তাহলে দেন। আবার সবাই লেনদেনগুলো ব্যাংকে সমস্ত লেনদেনও করতে পারেন না, আবার সবাই অনেক সময় অল্প কিছু করেন। অনেকে হয়তো আবার মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিস আছে, বিকাশ, রকেট, হ্যাঁ, এগুলোতেও করেন। এগুলোরও যদি স্টেটমেন্ট গুলো থাকে যে ব্যবসায়িক লেনদেনের, সেগুলো আপনি সাপোর্ট হিসেবে দিতে পারেন। অথবা আপনি যে ব্যবসাটা করেন, আপনি অনেক সময় ক্যাশ মেমো করছেন, আপনি বিভিন্ন রিসিট লিখছেন, এগুলোরও যদি কিছু কপি থাকে, সেগুলোও কিন্তু আপনার ব্যবসায়ের বিক্রির দালিলিক কাগজ হিসেবে যথেষ্ট। আবার আপনি যে মাল কিনছেন মানুষের কাছ থেকে, তারাও যে আপনাকে মাল ডেলিভারি দিচ্ছে, ওগুলোর কপি দিয়েও কিন্তু আপনি যে লেনদেন করছেন বা বিভিন্ন কত অ্যামাউন্টের মাল কিনছেন, সেই ডকুমেন্ট গুলো আপনি ব্যাংকে দিতে পারেন। আর থাকে পাওনা এবং দেনা। স্টকের হিসেব তো আপনার কাছে আছেই, যে আপনার র মেটেরিয়াল কি পরিমাণের আছে, অথবা আপনার ওয়ার্ক ইন প্রোগ্রেসে কি পরিমাণ আছে, আপনার একেবারে ফিনিশড গুড হিসাবে কি পরিমাণ আছে স্টক, সেটা তো আপনার চোখেই দেখা, ওটা তো আপনি লিখে দিলেন। ব্যাংকাররা সশরীরে গিয়ে ওইটা চেক করবে, দেখবে যে হ্যাঁ এটা যেভাবে ডিক্লেয়ার করেছেন এভাবে ঠিক আছে কিনা। আর হলো গিয়ে মার্কেটে যাদের কাছে যত টাকা পাওনা থাকে, এই হিসাবটা আপনারা একটু দিতে হবে। আবার আপনাদেরও যদি কোথাও দেনা থাকে, সেই হিসাবটা একটু দিতে হবে। আর আপনার ব্যবসা চালাতে আপনার ব্যবসায়িক যে খরচগুলো হয়, যে আপনার কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, আদার যদি কোনো ইউটিলিটি বিল থাকে, ভাড়া, এই খরচগুলো কত হয়, এই খরচগুলো আপনাকে একটু ব্যাংকে জানাতে হবে। আপনার ব্যবসায় প্রফিট কেমন হয়, হ্যাঁ, এই ডেটাগুলো একটু দিতে হবে। আবার আপনার ব্যবসায় ইনভেস্টমেন্ট কেমন আছে, এটা ব্যাংক বুঝতে চায়, যে আপনার এখানে আপনার নিজের বিনিয়োগ কত, সেখানে আপনি প্রমাণ হিসেবে দিতে পারেন। যদি আপনার এটা ভাড়ার হয়, তাহলে আপনি এটাকে যদি অ্যাডভান্স দেওয়া থাকে, অ্যাডভান্সের ডকুমেন্টটা দিলেন, ওইটা একটা আপনার বিনিয়োগ। আপনার যে ফার্নিচার গুলো আছে অফিসে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সেটার মূল্যগুলো দিলেন। আপনার ওখানে যদি মেশিনারি থাকে বা অন্য ইকুইপমেন্ট থাকে,
এগুলোর মূল্যগুলো দিলেন, এগুলোকে ফিক্সড অ্যাসেট বলি, এগুলো স্টক, সব রিসিভেবল, এগুলো সবই আপনার বিনিয়োগ। আবার আপনার ব্যবসায়িক হিসাবে যে টাকাটা থাকে সেইটাও আপনার ব্যবসায়িক বিনিয়োগই, সেটাও আপনার অ্যাসেট হিসাবে আসবে। মূলত এই ডকুমেন্ট গুলোই লাগে, এর বেশি। আর আপনার যদি বর্তমানে কোথাও থেকে ঋণ সুবিধা নিয়ে থাকেন অথবা আগে নিয়েছেন, পরিশোধ করে দিয়েছেন, সেই ঋণের যে স্যাংশন লেটারটা আছে, অনুমোদন পত্র, এবং সেই ঋণের যে রিপেমেন্ট গুলো যে আপনি দিয়ে গিয়েছেন সময় মতো, বা সুদগুলো যে দিয়ে গিয়েছেন, স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট গুলো একটা দিবেন। এটা দিলে যেটা হয়, ব্যাংকগুলো বুঝতে চায় যে উনি যদি এক্সিস্টিং কোনো গ্রাহক হয়ে থাকেন তাহলে ওনার ঋণ পরিশোধ করার ওনার ট্র্যাক রেকর্ডটা কেমন। এইটা একটা আস্থার জায়গা। যদি কোনো এক্সিস্টিং গ্রাহক যদি অন্য কোথাও ব্যাংকিং করে থাকেন, ঋণ নিয়ে থাকেন, সেখানে যদি আপনি সময় মতো ঋণগুলো পরিশোধ করে থাকেন, এই রেকর্ডটা আপনাকে অন্য যে কোনো সময় ঋণ পেতে অনেক সুবিধা দেয়। মূলত এগুলোই ডকুমেন্ট, এর বাইরে খুব বেশি ডকুমেন্ট লাগে না। আর কিছু রেগুলেটরিজ ডকুমেন্ট অনেক সময় চায়, ডিপেন্ড করে। যেমন আপনি একটা ফিলিং স্টেশন আছে, তখন এই ফিলিং স্টেশন দেওয়ার কিছু রেগুলেটরি পেপার থাকে, ওগুলো দেয়া লাগে। এছাড়া আপনার আর কোনো বাহিরের কোনো এর বেশি কোনো ডকুমেন্ট খুব বেশি লাগে না। এই ডকুমেন্টেশন নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না, যেমন ধরেন ট্রেড লাইসেন্স ইত্যাদি এগুলো তো লাগবেই, তাই না? ট্রেড লাইসেন্স, টিএনজি, হ্যাঁ, এনআইডি, টিন, তারপর ব্যাংক স্টেটমেন্ট এগুলো। জি আচ্ছা, আমাকে জি। একজন বলছিলেন যে আমি যদি আমার ওয়ার্কারদেরকে বা যাদেরকে আমরা স্যালারি দিই বা ওয়েজ দিই, এটা দেখাতে হবে যে আমি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই, এমন কি কোনো নিয়ম আছে? না না, এইটা হলো গিয়ে ওই গার্মেন্টস কর্মীদের জন্য একটা গভর্নমেন্টের যে একটা প্যাকেজ ছিল স্যালারির জন্য আর কি, ঠিক আছে, গার্মেন্টস ওয়ার্কার স্যালারির জন্য। ওই প্যাকেজের কিছু ক্রাইটেরিয়া ছিল যে আপনারা গার্মেন্টস এ, এটা আপনাদের জন্য না, যারা লার্জ মানে বড় এন্টারপ্রাইজ গার্মেন্টস যারা আর কি, যে গার্মেন্টস কর্মচারীদের বেতনের জন্য সরকার একটা প্রণোদনা দিয়েছিল, একটা ফান্ড দিয়েছিল। তখন বলেছিল আর কি যে আপনারা যে কর্মচারীদের বেতন দেন, কর্মচারীদের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে যেখানে বোঝা যাবে যে আপনি কত বেতন দিচ্ছেন। হ্যাঁ, এই ধরনের একটা ওইটা ওই সেক্টর, এটা আপনাদের জন্য। আচ্ছা, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী বলতে পারেন, তো জি, সেই জি। ক্ষেত্রে আমাদের বাসা ভাড়া মানে আমাদের কারখানা ভাড়াটা তো আমরা একদম হাতেই দিই বাড়ি এলাকায়। অসুবিধা নেই। তারপরে ধরেন আমাদের এখানে যারা কাজ করে আমার যে ফ্যাক্টরিতে, তো তাদেরও তো বিল আমরা কোনো রকম হ্যাঁ রিসিপ্ট হ্যাঁ, ছাড়াই সব ক্যাশ। ক্যাশে দিচ্ছি। তারপরে কিছু আমাদের পেমেন্ট আসে, যেমন অনলাইন বিজনেসে বিকাশে আসে, আবার রিসিপ্ট যেগুলা দেই, আবার কিছু বিকাশে চলে আসে। তো এইগুলার জন্য কিভাবে আমরা রিসিপ্ট গুলা মেনটেন করব? আপা, বিকাশে যে পেমেন্ট গুলো আছে, বিকাশ অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকটা ট্র্যাক রেকর্ড আছে। জি, ওটা থাকে, কিন্তু যেটা একদম ধরেন আমি আসতেছি। বেতন আর হ্যাঁ আসতেছি। সো ট্র্যাক রেকর্ড থেকে আপনি ওখান থেকে দিতে পারছেন বিকাশেরটা। আর জি যেগুলো আপনি ক্যাশে পেমেন্ট করছেন, যে দেখা হলো যে আপনি আপনার একটা কর্মচারীকে বেতন দিচ্ছেন, ওগুলো তো আসলে কেউ রিসিপ্ট দেয় না, জি সরাসরি ক্যাশে দিয়ে দেয়। ওটা আপনি জি বলে দিবেন যে আমার স্যালারি, আমার স্টাফ স্যালারি হিসেবে আমি 10,000 টাকা দেই, শেষ। এটার জন্য আপনার কাছে যাবে না যে 10,000 দেন, আপনি আমাকে রিসিপ্ট দেন না। বা আপনি কারখানা যে ভাড়া। কারখানা ভাড়া আপনি বলে দিবেন, যদি এগ্রিমেন্ট থাকে বা রিসিপ্ট থাকে থাকলো, আর যদি না আচ্ছা থাকে নাই, আপনি কত ভাড়া দেন এটা বললেই হবে। আচ্ছা ভ্যাটের রিসিপ্ট কি দেখাতে হবে? ভ্যাট, হ্যালো, মানে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আমি বলছি ভ্যাটের রিসিপ্ট কি দেখাতে হবে? ভ্যাট যারা ট্যাক্সের টিআইএন দিতে হয়, আমরা এখন পর্যন্ত ট্যাক্স মানে ক্লিয়ারেন্সটা চাই না, শুধু টিআইএন সার্টিফিকেটটাই চাই। হ্যাঁ, আর ভ্যাটের ব্যাপারটা সমস্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। যাদের ভ্যাট দেয়া থাকে তারা ভ্যাটের কাগজ দিলেন। এখন পর্যন্ত ট্যাক্স আপনি ঠিকমতো দিচ্ছেন কি দিচ্ছেন না, ভ্যাট আপনি ঠিকমতো দিচ্ছেন না, এটা ব্যাংকারদের দায়িত্বের মধ্যে পড়ে না। শুধুমাত্র 5 লাখ টাকার উপরে ঋণ গ্রহীতাদের জন্য টিআইএন থাকাটা বাধ্যতামূলক, সেই কারণে আমরা টিআইএনটা নিচ্ছি। বাকি ভ্যাটের হয়তো আপনার সার্টিফিকেটটা নেই যাদের ভ্যাট দেওয়ার লাগে, বাট এইটার ভ্যালিডেশন পার্টগুলো আমরা করি না। এই ডকুমেন্টেশন নিয়ে আর কারো কোনো প্রশ্ন কি আছে? না, তাহলে ভ্যাটেরটা কেটে দিলাম। ভ্যাট যদি আপনার দেয়ার প্রযোজ্য থাকে আপনি দিবেন, তাছাড়া ভ্যাট কিন্তু মানে আপনার কাছে আমরা চাবো না। অনেক ঝামেলা হয়েছে ভ্যাট নিয়ে, ওরা নিতেও চায় না।
খুব কম হলে নিবে না, ওরা নেই না। যেসব অদ্ভুত। যেসব আচ্ছা আচ্ছা, এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আচ্ছা, নিচে আপনার লেখা আছে। হ্যাঁ আমি জানি না, এটা আমি একটু দেরিতে জয়েন করেছি। আমি কোন কোন ব্যাংক এই ঋণের সুবিধাগুলো দিবে ওইটা যদি একটু বলতেন কাইন্ডলি। আমি জানি না এটা বলা হয়েছে কিনা। আচ্ছা, বাংলাদেশের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে প্রত্যেকেই দিতে বাধ্য। আচ্ছা, লিজিং ফার্ম গুলো তো দিবে না, শুধু ব্যাংক। ব্যাংকগুলো, জি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং যারা ফেসবুক লাইভে আছেন তারা যদি একটু লিখে দেন আমাকে, তাহলে আমি সেগুলোকে আমরা শেয়ার করতে পারি। আপনারা যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব অ্যাটেন্ড করার জন্য। যে কোনো যারা প্রশ্ন। পরে জয়েন করেছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা করতে পারেন, অন্যরা করতে পারেন। আপনি অনেক ধন্যবাদ জানাই। প্রায় 1 ঘন্টার উপরে আমাদের সঞ্জীব কুমার আমাদেরকে প্রেজেন্ট করলেন, স্লাইডগুলো দেখে এখন অন্যরা প্রশ্ন করতে পারেন। এবং আমার মনে হয় যে আমাদের নারী উদ্যোক্তারা যারা এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পারবে, তারা এই এবং অসুবিধার মধ্যে আছেন, তাদের খুব তাড়াতাড়ি এই প্রণোদনা প্যাকেজের আওতায় সুবিধাটা নেওয়া উচিত হবে। এই কারণে আমরা আজকে এই সেশনটা আমরা করছি আর কি, এই ডিসকাশন সেশনটা বা ট্রেনিংটা। কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যালো জি, হ্যালো ইয়েস। ভাইয়া, এখনো তো মানুষের ইনকাম আসলে অনেক কম, মানে আগে সেল হতো সেই পরিমাণ সেল তো এখনো হয় না। কিন্তু এই মুহূর্তে আমরা যে ঋণটা নিব, এইটা আবার 1 বছরের মধ্যেই শোধ করতে হবে। আসলে সময় অনেক কম, মানে এই টাকাটা যে খাটাবো সেই সময় দিচ্ছে না। এটা টাইমটা একটু বেশি হলে ভালো হতো। আর একটা বিষয়, 1 লাখে 4% যদি আমাদের হয় তাহলে কি 4000 টাকা আসতেছে 1 লাখে 1 বছরে? আসতেছি। এই আমি বলছি, আপনার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল হলো গিয়ে ঋণটা 12 মাসের জন্য, 12 মাসের মধ্যে পরিশোধ করা লাগবে। এই সময়টা আপনার কাছে মনে হচ্ছে একটু কম, কিন্তু যতক্ষণ পর্যন্ত পলিসিতে নীতিতে যেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে এসেছে সেই রীতিতে কোনো পরিবর্তন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কমার্শিয়াল ব্যাংকার যারা আছি, মানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে কাজ করছি, তা আমরা এই পলিসির মধ্যে থেকে কাজ করতে হবে আর কি। বুঝতে পারছি যে এটা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়, 1 বছর পরেই আপনি একবারে এতগুলো টাকা কোথা থেকে পরিশোধ করবেন। আমরা নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে প্রস্তাব করেছি হয়তোবা এটাকে আরেকটু বাড়ানো যায় কিনা, এগুলো আমরা হয়তো কথা বলবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না নীতি নির্ধারণীতে কোনো ধরনের পরিবর্তন আসছে, ততদিন পর্যন্ত এটাকে 12 মাসেই শোধ করা লাগবে, এটাই জেনে রাখা ভালো। আর 1 লাখ টাকায় যদি আপনি মানেন, হ্যাঁ, আপনি 4000 টাকা দেবেন, আর বাকিটা সরকার দেবে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে 5000 টাকা। আপনার থেকে বেশি সরকার দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। যশোর থেকে যিনি বলছেন, আপনার নামটা একটু বলবেন? মুসলিমা খাতুন। আচ্ছা, মুসলিমা খাতুন বিউটি। জি, নাজমা মাসুদের অর্গানাইজেশনের? সরি আরেকবার একটু। না, আপনি কোথা থেকে জেনেছেন আজকে আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে? আচ্ছা, আমি সঞ্জয় দাদার কাছ থেকেই জানছি, সঞ্জীব দাদার কাছ থেকে। দাদাকে আমি রিকোয়েস্ট করছিলাম, দাদার একটা পোস্ট দেখছিলাম, ওখানে বলছিলাম দাদা আপনি আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা আগে ওনাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম তখন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আপনাদের
অনেক অনেক ধন্যবাদ এত প্রোগ্রাম দেওয়ার জন্য। এবং এটা যেহেতু রেকর্ড হচ্ছে, তাহলে সারা বাংলাদেশের উদ্যোক্তারা, নারী উদ্যোক্তারা জানতে পারবে। এবং আমি তো শেয়ার করে দিব, আমার অনেকগুলো পেজ আছে, সব পেজ সহ সব জায়গায় শেয়ার করে দিব। আমরা অনেক হ্যাঁ, উপকৃত হব। ওখান থেকে আপনি শেয়ার করে দিতে পারবেন। এবং আমরা তো চাচ্ছি যে এই প্রণোদনা প্যাকেজটা, যেহেতু আমরা বারবার শুনছি সবকিছুতে, গতকাল রাত্রেও আমি একটা বাজেট আলোচনায় আমি অংশগ্রহণ করলাম, তো সেখানেও এই বারবার এই প্রণোদনা প্যাকেজ, বিশেষ করে নারীদের ব্যাপারে, নারী উদ্যোক্তাদের ব্যাপারেও বলা হচ্ছিল। তো আমরা চাচ্ছি যে আমাদের নারী উদ্যোক্তারা যারা অসুবিধা আছেন, তারা যেন এই প্রণোদনা প্যাকেজটা সুবিধাটা নিতে পারেন আর কি। হ্যাঁ, তবে ক্রাইটেরিয়া তো আসলে সবসময় আমাদের ফুলফিল করতে হবে, যেটা আমাদের আজকের যে প্রেজেন্টার তিনি তো বললেন। ভাইয়া, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। জি যেটা হচ্ছে গিয়ে আমাদের তো এখনো আমরা অনেকেই ঘর থেকে বেরোচ্ছি না। তো জি আমি যেটা আপনার কথা শুনে বুঝলাম যে এটা হচ্ছে কি আমাদের জন্য যে অ্যামাউন্টটা নির্ধারণ করা হয়েছে, ওইটার পরে যদি কেউ লোন চায়, ওইটা খরচ হয়ে যাওয়ার পর, ওটার পরে যদি কেউ লোন চায়, তাহলে আপনি এই প্রণোদনা প্যাকেজে দিতে পারবেন না, সেটা নর্মাল 9% প্যাকেজে চলে যাবে। কিন্তু আমরা তো এখনো অনেকে বাসায় বন্দি, কারো কারো রেড জোন দেয়া আছে। তো আমরা তো এখন আসলে বেরোতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদেরও মানে ব্যাপারটা কি এরকম, আমি জানতে চাচ্ছি যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এটা ইয়ে করা লাগবে বা কিছু? আপনার প্রশ্ন দুটো, আমি যদি মানে ভুল বুঝে না থাকি। প্রথম জি জি প্রশ্নটা ছিল হলো গিয়ে আহ, কি জানি, এখন সেল করতে পারছে না তাই ওরা ঋণ পাবেন না, ব্যাপারটা তা না। আমরা যেটা বলেছি যে এখন সেল বন্ধ, সমস্যা নেই, কিন্তু গত বছরও যাদের অ্যাক্টিভিটি ছিল, গত বছরের ডেটার উপর বেস করে তারা ঋণ পাবেন। বুঝতে পেরেছি? জি জি। এবার আপনারা বেরোতে পারছেন না, আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড কি চলমান নাকি এটা বন্ধ? না না, আমি ব্যবসায়িক কর্মকাণ্ডের কথা বলছি না, আমি বলছি হ্যাঁ চলমান, কিন্তু ফর লোনের জন্য যে আমাদের ব্যাংকে যেতে হবে, মানে ওইটা আচ্ছা প্রসেসের জন্য। তো ওইটা কি এরকম যে যে আগে আসলে আগে পাবেন? কারণ ওই টাকাটা আপনি বলেছিলেন যে খরচ হয়ে গেলে আর কোনো সম্ভাবনা নাই ওই এই আচ্ছা, প্রণোদনা প্যাকেজটা আবার অ্যাপ্লাই করার। এখানে দুটো উত্তরটা দুটো দেওয়ার আগে আমি আমি উত্তরটা দেওয়ার আমি আগে আমি একটু বলি সঞ্জীব, আমি যারা প্রশ্ন করছেন বা যারা আছেন সবাই ক্যামেরা এখন অন করেন, কেন আমরা যিনি প্রশ্ন করছেন আমি তাদেরকে দেখতে চাই, আমরা তাকেও। তো মুন্না এখন আচ্ছা প্রশ্ন আপা, করেছে। আমি মাধুরী সঞ্চিতা স্মৃতি, আমার হাজবেন্ডের মোবাইল থেকে আমি এসেছি। কেমন আছেন আপা? আচ্ছা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনি ইয়ে না, মুন্না না? হ্যাঁ না, হ্যাঁ, সাইদ মুন্নার অ্যাকাউন্ট থেকে এসেছি। সাইদ, নামটা বলবেন? আমার নাম মাধুরী সঞ্চিতা স্মৃতি। ও হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যারা এখন আপনারা সবাই ক্যামেরাটা অন করেন, আপনাদের সবাইকে একটু দেখতে চাই। আমি সবাইকে দেখতে পাচ্ছি, এবং প্রশ্ন করার পরে এই যে সঞ্জীব উত্তর দেন প্লিজ। আচ্ছা, আমি মাঝখানে একটু বাধা আপনার দিয়ে ফেললাম। অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি এখন হয়তো ব্যবসা শুরু করছেন কিন্তু এই মুহূর্তে বাসা থেকে বের হচ্ছেন না, তো আপনি তাহলে ঋণ পেতে গেলে তো আপনার দেরি হয়ে যাচ্ছে। জি জি আপনি যদি খেয়াল করে থাকেন যে অনেকগুলো ব্যাংকে, যেমন ঢাকা ব্যাংক, আপনি কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করতে গেলে এখন আপনি সরাসরি অনলাইনে বসে অ্যাকাউন্ট করতে পারছেন 10 মিনিটে। এই সলিউশন গুলো দিচ্ছে কিন্তু। তার মানে আপনার ব্যাংকে যাওয়া লাগছে না, আপনি আপনার ঘরে বসেই কিন্তু আমাদের ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারছেন। এরকম অন্যান্য ব্যাংকগুলো আমি শিওর যে এই সুবিধাগুলো চালু করে দিচ্ছে। তার মানে আপনার শারীরিকভাবে ব্যাংকে যাওয়ার প্রয়োজনীয়তা এখন আগের মতো নেই। ব্যাংকগুলো আপনাদের সুবিধার্থে অনেক ডিজিটাইজ হচ্ছে। নাম্বার 2, আপনি ব্যাংকগুলোর সাথে যখন যোগাযোগ করবেন তখন ব্যাংকাররাই কিন্তু আপনার কাছে আসবে, আপনাকে ঝুঁকি নিয়ে ব্যাংকে যেতে হবে না। ব্যাংকাররা আমরাই আপনাদের কাছে যাব। নাম্বার আর আমাদের আপনার বাসায় কাউকে এলাও না। একই কথা আমি বলছিলাম যে আপনি বাসায় এলাও না কাউকে। আচ্ছা আপনি অতিথি হতে চাচ্ছেন না, আবার আমাদেরকে অতিথি বানাতেও যাচ্ছেন না। কোথাও কোথাও একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু আমরা আপনাকে পিপিএ কিনতে হবে, আর পিপিএ রাখতে হবে। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে যদি কেউ দেরিতে যায়, ফান্ডটা যদি ইউজ হয়ে যায়, তাহলে কি আর সে পাবে না? আপা, এইটার পেছনে একটু, হ্যাঁ পাবে না। কারণ কি, সরকার তো একটা এই প্রকল্পের ভেতর থেকে সরকার তো নিজস্ব একটা খরচ অনুমোদন করেছেন, তাই না? যে 20,000 কোটি টাকার মধ্যে যে ঋণটা হবে সেটার যে 9% সুদ হবে,
তার 5% পর্যন্ত সরকার দেবে। হ্যাঁ, এখানে তো আগেই বলা হচ্ছে যে ঋণ প্রকল্পটার সর্বোচ্চ টোটাল ভ্যালু হলো 20,000 কোটি টাকা। এখন যদি এই প্রকল্পের আওতায় যদি ঋণ নিতে নিতে 20,000 কোটি টাকা নেওয়া হয়ে যায় তাহলে হ্যাঁ, আবার যেটা হচ্ছে আমি বলি, কিছু ঋণ সুদ হবে না, পরিশোধ হবে তো, হ্যাঁ 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 হ্যাঁ। পরিশোধ হলে কি আবার খালি হবে না? ও আচ্ছা আচ্ছা। এটা 3 বছর থাকবে। ও আচ্ছা, এটা চলতে থাকবে। এটা আচ্ছা, টোটাল 20,000 কোটি টাকার প্রকল্পটা 3 বছর চলবে। আমি আরেকটু ক্লিয়ার করে দেই রুকসানা আপা, দেখা জি, গেল যে 2020 সালের মধ্যে 20,000 কোটি টাকা ঋণ দিয়ে দেওয়া হলো, তাই না? জি, জি, কিন্তু 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় আবার ঋণ পরিশোধ হয়ে গেল 2,000 কোটি টাকা। তার মানে জি। কি আবার 2,000 কোটি টাকার রুম খালি হয়ে গেল? সেটা জানতে হবে, আমরা তো জানি না ওই ব্যাপারটা। হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ, আবার এইভাবে সর্বোচ্চ সিলিং আউটস্ট্যান্ডিং 20,000-এর উপরে থাকবে না, 20,000 কোটি টাকার মধ্যে থাকবে না। বাট এই ঋণ প্রকল্পটা সর্বোচ্চ 3 বছর ব্যাপী চলবে। জি। বাট ঋণ সুবিধাটা এক একটা গ্রাহকের জন্য একবার, আর হলো গিয়ে 1 বছরের মধ্যে শোধ করা লাগবে। জি, না ঠিক আছে, ভালোই। এটা হ্যাঁ, দরকার ছিল। জি জি। আপনাদের অন্য যারা আছেন আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি প্রশ্ন না এসে থাকে ধরে নেব যে আমি যা বলে গিয়েছি আসলে কাউকে কিছু বোঝাতে পারিনি। না, অনেক অনেক না, বুঝে, আমরা বুঝেছি। আমার মতো গন্ডা মূর্খ বুঝে গেছে যখন রোকসানা আপা আজকে কমই প্রশ্ন করছেন, আমি তো আরো প্রশ্ন না, রোকসানা আপা আজকে প্রশ্নের অর্ধেক করেছেন রোকসানা আপা। না, আমি আসলে আমি একটু আমিও করেছি অনেক। আমি না থমকে একটু অন্য কারণে, সেটা হচ্ছে যে এখানে ওই ব্যাপারটা আমার পুরো প্রশ্নটাই, সেটা হচ্ছে যে গত বছর মনে করেন আমার গত বছরের বার্ষিক ইনকামটা কম ছিল, তো কম ছিল সেই অনুপাতে তো আপনি আমাকে এখন প্রণোদনার ব্যবস্থা করবেন। তো তখন যদি কম থাকে আর আমি রেডি হই অনেক সেল করার জন্য, শুনতে পাচ্ছেন? জি জি পাচ্ছি। তা আমি পাচ্ছি। যদি তখন গত বছরের ইনকামটা কম ছিল, তো সেইটার অনুযায়ী আপনি আমাকে এই বছর ঋণ দিবেন। কিন্তু আসলে আমি কিন্তু এই বছর ভালো ইনভেস্টমেন্ট করেছি যাতে তুলতে পারি, তো তাহলে কি হবে সেটা বলেন। এই আবার একই প্রশ্ন কিন্তু আমার, যে আপনার যদি বলেন। আমার তো পুরনো ফার্ম, আমার অনেক পুরনো ব্যবসা, কিন্তু গত বছর বা তার আগে 2-1 বছর আমার ভালো হয়নি, কিন্তু আপনারা ঋণটা দেবেন তার উপর বেসিস করে আর কি। হ্যাঁ, কিন্তু আসলে তো হচ্ছে না, সেখানে তো কম হবে, অনেক ঋণ কম হবে। আপনার যদি এটা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং অথবা সার্ভিস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যদি প্রোডাকশনটা যদি 2019 হয়ে থাকে, ঠিক আছে আপা, তাহলে আমরা কিন্তু প্রোডাকশনটাকে ধরবো, সেল না হলেও। কিন্তু এখানে কিন্তু প্রোডাকশন আছে, সেলস আছে, টার্নওভার সবই আছে কিন্তু ম্যানুফ্যাকচারিং এর সার্ভিসিং এর জন্য। আচ্ছা, শুধু ট্রেডিং এর জন্য হলো গিয়ে আমার টার্নওভারটা, কিন্তু প্রোডাকশনের জন্য আপনি প্রোডাকশন করে ফেললেন ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে, প্রোডাকশন করলেন 10 কোটি টাকা, কিন্তু আপনার 2019-এ সেল হয়েছে কিন্তু মাত্র 3 কোটি টাকা, আমরা কিন্তু প্রোডাকশনটা ধরবো, কারণ প্রোডাকশনটা ধরবো কিন্তু। আচ্ছা, মানে ইনভেস্টমেন্টটা, জি, ইনভেস্টমেন্টের যে খরচটা ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসের জন্য, সার্ভিসের জন্য। জি জি। ভাই আরেকটা প্রশ্ন, যাদের গ্রুপ বিজনেস, আমার একটা গ্রুপ বিজনেস আছে, আমরা 4 জন নারী করি, সেটা হচ্ছে ভেজাল মুক্ত পণ্য। এখন আমাদের এই 4 জনের যে গ্রুপ বিজনেস, এটাই কি আমরা লোন পেতে পারবো? প্রথম কথা হলো কি আপনি যে 4 জন আমাদের ব্যবসা ট্রেড করছেন, লাইসেন্স আছে। আচ্ছা আমি বলছি, এটা কি আপনারা ট্রেড লাইসেন্সটা কার নামে? ট্রেড হ্যাঁ, লাইসেন্সটা কার নামে? দুজনের লাইসেন্স, একটা হলো কি দুজনের নামে ট্রেড লাইসেন্স, নামে ব্যাংক অ্যাকাউন্ট, একটা ট্রেড লাইসেন্স, তার মধ্যে দুজনেরই ছবি দাও, দুজনেরই নাম। তার মানে এটা হলো পার্টনারশিপ বিজনেস। হ্যাঁ, এই দুইজন যেহেতু পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেস, বিজনেস, এই পার্টনারশিপ ডিডে দুইজন আছেন, তাই না? ট্রেড লাইসেন্স অনুযায়ী আপনারা পার্টনার দুইজন, তাই না? নাকি গং আছে? হ্যাঁ হ্যাঁ, আর না, ট্রেড লাইসেন্সে দুইজন, আর আমাদের যে ডিড আছে, ডিডে 4 জন। আমাদের কাছে আপনাদের যে ডিড আছে, ডিডটা আমাদের কাছে আইনগতভাবে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হলো আপনার ট্রেড লাইসেন্সে দুইজন, কারণ এই দুইজন মিলে আপনারা রেজিস্টার করতে পারবেন, দুইজন মিলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আচ্ছা, অংশীদারিত্ব ব্যবসা দুইজন মিলে করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। দুজনেই কি দুজনেই কি নারী উদ্যোক্তা? হ্যাঁ, দুজনই নারী উদ্যোক্তা, দুজনই নারী।
এবং এটা হচ্ছে আমাদের ভেজাল মুক্ত, যে মানে যেমন হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, আস্ত জিরা, খাঁটি আচ্ছা, সরিষার তেল, খাঁটি ঘি, আচ্ছা। এই জাতীয় বিজনেস। ঠিকানা চাই আমরা, একটু ঠিকানা দিয়ে দেবেন আমাদের। আমাদের ঠিকানা, আপু ফোন নাম্বারটা লিখে নিতে পারেন এখন, আমি তো এখানে লিখতে পারছি না। বলেন বলেন। 01712 জি, 336261। 6261। আপনার নামটা আপা? মুসলিমা খাতুন বিউটি। আচ্ছা, ঠিক আছে। আমরা যখন থেকে এই জিনিসগুলো পাবো তো? জি অবশ্যই পাবেন। আচ্ছা এবং নিশ্চিন্তে সরি, আপনাদের প্রোডাক্টগুলোই আমরা চাই। হ্যাঁ, আমরা চাই। অবশ্যই অবশ্যই দিব। এবং আপনারা চোখ বন্ধ করে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আমি একটু কথা বলি আপু, এই বিজনেসে এসে মানে আমরা যে এতদিন বিষ খাই সেটা বুঝতে পারি নাই। না, বিষ তো হজম করে ফেলি আমরা। আমরা মানে এত বেশি ফরমালিন খাচ্ছি, পরে হয়তো মারা গেলেও পচবো না। আপনার প্রোডাক্ট গুলো কি একটু ফেসবুকে দিতে পারবেন আমাদেরকে? আমাদের ইয়েগুলো যদি জানেন, আইডি গুলো জানেন। হ্যাঁ অবশ্যই দিতে পারবো আপু। কি নাম আপনার ইয়ের নাম কি, কোম্পানির নাম কি? আচ্ছা ওইটা আমার যৌথ যেটা, হ্যাঁ আচ্ছা আমার যৌথ যেটা, ওইটার নাম হচ্ছে নারীদের প্রচেষ্টা। আচ্ছা, আমি আপনাকে ফোন করে আচ্ছা দেব। আমার একটা প্রশ্ন ছিল, আর আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল। নীলফর আপা আসসালামু আলাইকুম, সঞ্জীব ভাই আসসালামু আলাইকুম, মুহসান আপা একটা প্রশ্ন ছিল। সালাম। প্লিজ এখন আমরা একটু প্রশ্নে চলে যাই। আজকে হচ্ছে যে কারো কোনো প্রোডাক্ট থাকলে অবশ্যই ফেসবুকে দিবেন। আজকে যারা জয়েন করেছেন আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট হলে অবশ্যই আমরা নেব। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি আমাদের নারী উদ্যোক্তারা যারা আছেন তাদের কাছ থেকে নিতে। ফাহমিদা সুলতানা একটা প্রশ্ন ছিল মিস্টার সঞ্জীবের কাছে। ফাহমিদা সুলতানা বলেন। সঞ্জীব ভাই আসসালামু আলাইকুম। যেটা আমার প্রশ্ন, যেটা যে চলমান প্রক্রিয়া, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল আপনি বললেন, হ্যাঁ, তো ধরেন যে এক্সিস্টিং ক্লায়েন্ট আর হচ্ছে গিয়ে আপনার নিউ ক্লায়েন্ট, আপনি দু ধরনের ক্লায়েন্টের কথা বলছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন যে কেউ এখানে গ্রুপ করতে পারে, এককভাবেও কেউ পরিচালনা করতে পারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরেন যে কারো বিকাশে কিছু টাকা যাচ্ছে, কারো ব্যাংকের মাধ্যমে, কারো হয়তো কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে, সেক্ষেত্রে অনেক সময় যে আমরা গোছানোটা, যেটা আপনি বললেন যে টোটাল খরচটা, ব্যয়টা এবং যে ইনভেস্টমেন্টটা, সেক্ষেত্রে তো ব্যাংকার বা যে থাকবে সে তো সহযোগিতা করবে। অনেক সময় ওই জায়গাটা বোঝাটা একটু ঝামেলা হয়ে যায়। হয়তো অনেক কিছু আছে কিন্তু আমি ডেলিভারিটা দিতে পারছি না, হ্যাঁ, সেক্ষেত্রে তো ব্যাংকার যিনি কাজ করবেন তার তো সহযোগিতা থাকবে, তাই না? এটা কি অ্যান্থনি আপা না? জি, আমি অ্যান্থনি বলছি। মানে আইডিতে অন্য নাম আসলে সে কারণে আমি একটু কনফিউজড। ভালো আছেন? জি ভালো আছি। আমার কি আচ্ছা আপা, আপনার যে প্রশ্নটা ছিল, ব্যাংকারদের আসলে কিছু নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে দুটো জিনিস আছে। একটা হলো গিয়ে আপনি ঋণের জন্য এসেছেন, আপনি আপনার কি লাগবে না লাগবে সমস্ত কিছু আমাকে গুছিয়ে বলতে পারছেন না, আমি বুঝতে পারছি না আপনার ঋণ হবে না, এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হলো গিয়ে আমি ধরেই নেই যে আপনি তো ব্যবসা করেছেন ব্যবসা চালানোর জন্য, আপনি ব্যবসা করতে গিয়ে কি কি ঋণ পেতে গেলে কি কি করতে হবে না করতে হবে সেগুলো তো আপনার মাথায় কখনো ছিল না। সো যে কারণে আপনার সমস্ত কিছু ব্যাংকারের চাহিদা মতো গোছানো না থাকাটাই অনেকের যদি না থাকে এটাই স্বাভাবিক হওয়া উচিত। তো ব্যাংকাররাই আপনাকে অ্যাসিস্ট করবে, হয়তোবা আপনাদের প্রত্যাশার তুলনায় সেই সহযোগিতা ক্ষেত্রগুলো আমরা ব্যাংকাররা তৈরি করতে পারিনি, সেখানে ব্যাংকারদের ব্যর্থতা আমি মাথা পেতে নিচ্ছি। বাট সময় বদলে যাচ্ছে, ব্যাংকাররা আগের থেকে অনেক সহযোগিতা পূর্ণ আচরণ করে বলে আমার বিশ্বাস। অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব, অবশ্যই হেল্প করবো, কারণ আপনারা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আপনি আপনার মতো সবকিছু গুছিয়ে নাও রাখতে পারেন, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। এখন থেকে ভাইয়া, আমি যে লোনটা নিয়েছি এবার মাত্র আমাকে 7 দিনের মধ্যে দিছে লোনটা। আমি নিজেও ভাবতে পারিনি যে আমাকে 7 দিনের ভিতরে দিবে লোনটা। আপনি কি প্রণোদনা থেকে নিয়েছেন? প্রণোদনা প্যাকেজ থেকে? না না, প্রণোদনার আগে আমি ডিসেম্বর মাসে নিয়েছি। আচ্ছা, গত ঢাকা ডিসেম্বরে। নিয়েছেন?
না, এটা নিছি আমি হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে। আচ্ছা, হ্যাঁ, মানে আমার মনে হয় যে আমরা যদি কিন্তু সমস্যা আবার ফুলফিল করতে পারি তাহলে সমস্যা একটাই করে। জি জি, জি বলেন। সমস্যা একটাই, আমি চেয়েছি 3 বছরের জন্য, আমাকে দিয়েছে 18 মাসের জন্য। ও আচ্ছা এক্ষেত্রে আমার কিস্তিটা বেশি পড়ে যায়। আচ্ছা, সেটাই। আসলে অনেক কিছু আছে যেগুলো হয়তো ফুলফিল করতে হবে, এবং ব্যাংকেরও তো একটা ইয়ে ওই যে দেখার ব্যাপার সঞ্জীব বললো না, আছে কিছু যে- সুবিধা আছে কিছু অসুবিধা আছে। আচ্ছা, আমরা তো শেষ পর্যায়ে আমাদের মিস্টার সঞ্জীব কুমার দে তো আমাদেরকে সুন্দর করে একটা উপস্থাপনা করলেন। আমার মনে হয় যে সবাইয়ের কাছে খুব ক্লিয়ার হচ্ছে, এবং এটা আমাদের ফেসবুক ইয়েতে ওয়ালে এটা রেকর্ডেড থাকবে। আপনারা নিজেরা ইচ্ছা করলে ওটা কয়েকবার শুনে দেখতে পারেন যে কোথাও যদি কোনো অসুবিধা থাকে। আমার মনে হয় যে আপনারা সেইটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে যদি ফোন নাম্বার দরকার হয় আমরা মিস্টার সঞ্জীবের ফোন নাম্বার আপনাদেরকে দেব বা যোগাযোগ করার জন্য আমরা বলবো। তো কারো যদি শেষে কোনো প্রশ্ন থাকে, আবার একটা 1 রাউন্ড আমরা একটু দেখতে পারি। কারো যদি কোনো বার্নিং কোশ্চেন থেকে থাকে বা কিছু বলার থাকে, হ্যাঁ, বা কাউকে আমাদেরকে যদি উইশ করতে চান তাও করতে পারেন। আচ্ছা, আমি তাজমুন নাহার, সাজবাতির ওনার। আমি সঞ্জীব দাদার কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছি। যা আপনার ভিডিওতে আপু, আমার ভিডিওতে একটু প্রবলেম, ওটা আমি এর জন্য ছবিটা দিতে সরি। আচ্ছা দাদা, শুরুর দিকে যেটা বললো যে 9%-এর যে লোনের যে ব্যাপারটা, যে আমরা লোনটা নিব বাট সেটা আমরা নিজেদের ব্যবসার অন্য ক্ষেত্রেও আমরা সেটা ইউজ করতে পারবো না, অন্য কোনো ব্যবসা। কিন্তু আমি যদি আমার ব্যবসা, ধরেন একটা শোরুম, সেখানে একটা ফার্নিচার বা কোনো কিছুর জন্য সেটা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কি ওই টাকাটা আমি ইউজ করতে পারবো না? আপা, এই ঋণের কিছু বাধ্যবাধকতা আছে। এই ঋণটা বলা হয়েছে শুধুমাত্র চলতি মূলধন হিসেবে ইউজ করতে পারবেন, যেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। তো আপনি যখন নাকি আপনি যদি ফার্নিচারের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ফার্নিচারটা আপনার চলতি মূলধনে পড়বে। কিন্তু আপনি যদি ফার্নিচারের ব্যবসায়ী না হয়ে থাকেন তাহলে আপনার ফার্নিচারটা, যদি ফার্নিচার ফিক্সচার যাই বলেন না কেন, এটা আপনার ফিক্সড অ্যাসেট হিসেবে যাবে। ওই ঋণটা তখন ওই পারপাসে ইউজ করতে পারবেন না। না, আমার যেমন বুটিক্সের বিজনেসটা, তো আমি ধরেন একটা শোরুমে বুটিক্সের ইন্টেরিয়র বা ডিজাইনের ক্ষেত্রে সেটাও ইউজ করা যাবে না? না, যাবে না। আচ্ছা, আপনি বুটিক্স এর ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনি পণ্য, যদি আপনি ট্রেড করে থাকেন, ট্রেডার হন, তাহলে আপনার পণ্য ক্রয়ের ক্ষেত্রে পারবেন, স্টাফ স্যালারিতে পারবেন, ইউটিলিটিতে পারবেন, রেন্টে পারবেন, এগুলোতে পারবেন। কিন্তু আপনি ইন্টেরিয়র ডিজাইন, শেলফ, ফার্নিচার, কম্পিউটার, এগুলোতে পারবেন না। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি দাদার সাথে আগেও মিটিং এ ছিলাম, নীলুফার আপার সাথে, আমাদের ঢাকা আপনাদের মূল যে মানে মতিঝিলে যে মিটিং, হ্যাঁ সেখানে ছিলাম, মতিঝিলে মেবি কাকরাইলে। জি জি, পল্টনে, পুরানো পল্টনে, রাইট। জি। আমাদের এখানে অনেকে কেউ প্রশ্ন করে নাই, আমি দেখলাম মাকসুদা লোপা, উনি কি আছেন কিনা? আপা একটু আসেন, শেষ করে ফেলতে। তারপর রিদমি। আপা আমাদের মাঝে আছে আমাদের যশোরের উইমেন চেম্বার্স অফ কমার্সের সভাপতি তনুজা রহমান মায়া আপা, তিনিও ছিলেন, যোগ হয়েছিলেন। তো আপা শুধু হচ্ছে আমাদের যশোরের উইমেন চেম্বার্স অফ কমার্সের মানে সভাপতি না, উনি আমাদের যশোর বিউটি পার্লার অ্যাসোসিয়েশনেরও হচ্ছে উপদেষ্টা, এবং আপা আমাদের নারী উদ্যোক্তাদের জন্য অনেক কাজ করে। তো আপার সাথে একটু পরিচিত হয়ে নেন, শেষ হচ্ছে তো। জি, আসসালামু আলাইকুম। আপা ফেড বাংলাদেশের। জি জি, আসসালামু আলাইকুম। আমি নীলুফার করিম। আসসালামু আলাইকুম। জি, আমি প্রেসিডেন্ট উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন, আর ফেড বাংলাদেশ আমার একটি সোশ্যাল এন্টারপ্রাইজ। আমি এটার অনারারি নির্বাহী পরিচালক। আজকে করছি। আমার নাম তনুজা রহমান মায়া। জি, আমার যশোরের সাথে আমরা এস্টাবলিশ করব, ভালো লাগবে আমাদের আপনাদের সাথে। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো লাগলো আপনাদের সাথে আজকে পরিচিত হতে পেরে।
আমি ভাইয়াকে একটু জানাই, যেটা হচ্ছে যে আজকে চিঠি পেলাম এই যে এই প্রণোদনার যেটা এসএমই যেটা ওইটা জেলা প্রশাসকের ওখানে যে 11 সদস্য বিশিষ্ট যে কমিটি লোন মানে ঋণ দেওয়ার যে কমিটি, সেই কমিটির আমি একজন সদস্য ঋণ প্রদানের। কংগ্রেচুলেশনস। খুব ভালো হয়েছে যে আপনারা চেষ্টা করবেন যে এটা যেন পড়ে না থাকে। আমরা অনেক সময় বলি যে নারী উদ্যোক্তাদের জন্য বা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ এগুলো পড়ে থাকে, এগুলো পরে আবার ফেরত যায়। আমরা যেন আসলে আমাদের জন্য যে প্রণোদনা প্যাকেজটা না সেটাই, এটা আমরা হ্যাঁ যে সবাই যাতে ঠিক মতো পায়। এবং আর এখন আমরা যাতে করে আমরা দেখি সবাইকে ধন্যবাদ। অনলাইন বিজনেসে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাদের কথা এখনো একবারও শুনিনি তারা কি কিছু বলতে চান? একটু আসবেন এবং আপনাদেরকে একটু দেখি আজকে কারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকের এই ট্রেনিং এ। মাকসুদা লোপা আছেন, মুসলিমা খাতুন, রিদমি। জি জি আপা। জি হ্যাঁ আপনি। আচ্ছা, তারপরে হচ্ছে নাজমা রহমান তাজমুন একবার এসেছিল, মেরিনা নাজির। আমি নাম ডাকছি না, বাট কারা আজকে আমাদের সঙ্গে ছিলেন দেখতেছি। রুকসানা আনোয়ারকে পেয়েছি, শারমিন। জি ওয়ালাইকুম সালাম। বলেন। আপনি আমাদের জন্য অনেক করছেন, অনেক ধন্যবাদ আপা। মেরিনা না আপনি? ধন্যবাদ। ওয়েলকাম। নাজমা রহমান। জি ধন্যবাদ আপা। আচ্ছা, আমি একটা কথা মানে আমার একটা প্রশ্ন ছিল। আর আমরা যারা বুটিক বিজনেসে আছে তারা কি এই প্যাকেজটা পেতে পারবো, মানে ঋণগুলো? যারা আমি যেমন 2019 অক্টোবর থেকে আমরা একটা শোরুম মানে স্টার্ট করেছিলাম, তো আমি কি এটার আন্ডারে প্যাকেজ থেকে আমি ঋণ পেতে পারি? ধন্যবাদ। আপনার ব্যবসা শুরু হয়েছিল কবে? আমি অনলাইনে বিজনেস করছি অনেকদিন। হ্যাঁ, আমার ইভেন্টস করছিলাম, কিন্তু আমার 2019 থেকে আমার একটা শোরুম ছিল আর কি। কিন্তু আপনি অনলাইনেও করছেন অফলাইনেও করছেন, তাই তো? জি, অনলাইনেও ছিল এবং অফলাইনে আমার একটা শোরুম ছিল। শোরুম স্টার্ট করেছিলাম 2019 এর অক্টোবরে। অসুবিধা নেই। আপনি যেহেতু অনলাইন অফলাইন দুটোই করছেন, একই ধারার মানে দুইটাই তো বুটিক আইটেম, তাই না? জি জি। আপনি দুটারই তো আপনার দুটোর ব্যবসায়ী কিন্তু আপনি ইম্প্যাক্টেড হয়েছে। হয়তোবা এখন হয়তো অনলাইনের ব্যবসাও কিন্তু ওই সময় খুব একটা বেশি ভালো চলেনি, বিশেষ করে অ্যাপারেলস আর কি, বুটিকের। সো আপনি ওই দুইটাকে নিয়েই অ্যাপ্লাই করতে পারেন, অফলাইন অনলাইন দুইটাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের যে কোনো বৈধ ব্যবসায়ীরই এই ঋণ প্রকল্পের আওতায় পড়বে, যে কোনো বৈধ ব্যবসায়ী। তখন আমার ডকুমেন্টস গুলো আমি সব দেখাতে হবে, যে আমার ট্রেড লাইসেন্স সব। জি 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 আপা, জি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জিতা। অঙ্কাবতী লতা কে আমাদের আছেন? ফাবিতাকে পেয়েছি। জি আপা। আচ্ছা, আপনি কিছু বলতে চান? আপা আমি বুঝতে পেরেছি মোটামুটি, তাই কোনো প্রশ্ন করিনি। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসলে যুক্ত হওয়ার জন্য, আমাদের সঙ্গে এই ট্রেনিং অংশগ্রহণ করার জন্য। আমাদের অনেকে হয়তো ফেসবুক লাইভেও আছেন, কিন্তু ফেসবুক লাইভ থেকে আমি আর কোনো তখন কিছু প্রশ্ন ছিল, এখন আর কোনো প্রশ্ন পাইনি। তবে আশা করছি যে তারা বুঝতে পেরেছেন এবং আমাদের যে রেকর্ডেড প্রোগ্রামটা ওনারা দেখে খুব ক্লিয়ার এটা আমরাই আসলে এটা জানার দরকার ছিল, এবং খুব ভাইয়া এত সুন্দরভাবে বলেছে যে আমরা খুব ক্লিয়ারলি আসলে এটা বুঝেছি। আচ্ছা, অনেক থ্যাংক ইউ ভাইয়া। সঞ্জীব কুমার দেখে বলবো যে আপনি সামারাইজ করতে চান কিছু একটা, কোন কথা আপনার? তারপর আমি কথা বলে শেষ করব। ওকে। এই ভর দুপুরে আপনারা সবাই বাসার কাজ থামিয়ে এই সেশনে পার্টিসিপেট করেছেন, এই কারণে আপনাদের সবাইকে আমি আমার থ্যাঙ্কস জানাই। আর নীলুফার আপা তো সবসময় সৃষ্টিশীল একজন মানুষ, উনি অফলাইন অনলাইন দুটাতেই খুব অ্যাক্টিভ, এবং উনি আপনাদের উন্নয়নের জন্য উনি ইমোশনালি এত বেশি অ্যাটাচড। আই অ্যাপ্রিশিয়েট ইট নীলুফার আপা, আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। আপনাদেরকে দেখে আমাদের মতো ব্যাংকাররা আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড হই। আমরা সবাই একমত, আপা আমাদের জন্য অনেক চেষ্টা করেন, অনেক চেষ্টা করেন আপা, এবং আপনারাও আপার প্রতি অনেক কোঅপারেটিভ।
তো আপনাদেরকে সময় দেওয়ার জন্য একটা ধন্যবাদ। আপনাদেরকে খালি আমি একটা কথা বলতে চাই, আপনাদের চাহিদা অনুযায়ী যেই ধরনের সেবার মানসিকতা বা সহযোগিতা পেশাগত দিক থেকে আমাদের যারা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করি তাদের যে সেই সহযোগিতার মানসিকতা সবারই সমান সেই দাবি আমি করছি না। এখানে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে, আমাদের জানার সীমাবদ্ধতা আছে, আমাদের কিভাবে আপনাদেরকে গাইড করা লাগবে সেইখানে আমার সীমাবদ্ধতা আছে। সেই জায়গাগুলো থেকে আমরা ডেফিনেটলি আস্তে আস্তে উত্তরণের চেষ্টা করছি। এখানে সাপ্লাই ডিমান্ডের তো একটা গ্যাপ আছেই, তারপরও ব্যাংকগুলো কিন্তু ঋণের টাকা নিয়ে বসে থাকে কিন্তু আসলে আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা যদি ঋণ প্রকল্পগুলো না চালাতে চাই তাহলে কিন্তু আমরাও সার্ভাইভ করতে পারবো না, এইটাও বাস্তবতা। এখন কিন্তু আপনারাই যে আমাদের পিছে পিছে ঘুরবেন সময়টাও কিন্তু পাল্টে গেছে। এখন কিন্তু আমরাই আপনাদের পিছে পিছনে যাওয়া উচিত এবং যাচ্ছি, খুঁজে খুঁজে বের করছি, এটাই হওয়া উচিত। প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো এখনো সেই পর্যায়ে যেতে পারিনি, বাট আমাদের চেষ্টার কমতি নেই। আপনাদের সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা যেতে থাকবো। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, আপনারা যখন যে ঋণটা নিতে যাবেন সেই ঋণটা আসলে সত্যিকার অর্থে যেই প্রয়োজনে নিতে চাচ্ছেন সেই প্রয়োজনেই চাবেন এবং যতটুকু প্রয়োজন সেইটাকেই চাবেন, এর বেশিও যাবেন না, কমও চাবেন না। আমাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলি। আপনি যে ব্যবসাটা চালাচ্ছেন সেই ব্যবসার সাথে যদি আপনি সম্পূর্ণরূপে সম্পৃক্ত না থাকেন এই ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যখন একটা ব্যবসায়িক উদ্যোগে দেখি যে এইটার মালিক সরাসরি ব্যবসাটা তদারকি করেন কিনা, যখন দেখি যে না উনি নিজে এত বেশি ব্যস্ত থাকেন, উনি তদারকি তেমন করেন না, উনি অন্যান্য লোকজন নিয়ে করান, সেই জায়গাটায় আমরা একটু আস্থাহীনতায় ভুগি এবং আমরা একটু ঝুঁকি অনুভব করি। সে যতই আপন ছেলে হোক আর হলো গিয়ে ভাগ্নে হোক, শালা হোক আর শালি হোক, এই ব্যবসার বিশ্বস্ত ম্যানেজার হোক, এই ব্যবসা বেশি দিন টিকবে না। আপনারা খেয়াল করে থাকবেন যে প্রচুর ব্যবসায়ী আছে, এক সময় তার হয়তো 5টা দোকান ছিল, তার বিশ্বস্ত লোকদের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে গিয়েছে, বিশ্বস্ত লোকের এখন 7টা দোকান হয়েছে, ব্যবসায়ী এখন একটা দোকানও নাই। কিভাবে হলো বলেন? কিভাবে হলো বলেন? কোন জাদুর কাঠিটা ছিল? এই কারণে আমরা একটা জিনিস দেখতে চাই, এক যে আপনি সরাসরি ব্যবসাটার সাথে সম্পৃক্ত কিনা। আপনি যদি সম্পৃক্ত থাকেন আমাদের আস্থার জায়গাটা প্রশস্ত হয়, আর আপনার সম্পৃক্ততা যদি কম থাকে তখন আমরা একটু ঝুঁকি বোধ করি, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা কি আপনি বুঝে করছেন নাকি এই ব্যবসাটা কারো প্ররোচনায় বা কারো পারসুয়েশনে করছেন? যদি এমন হয়ে থাকে আপনাকে একজন বুঝাচ্ছে যে ওই ব্যবসাটা খুব লাভ, আপনি বা তুই বা তুমি করো, কিন্তু আমার ওই ব্যবসাটা সম্পর্কে আসলে তেমন ধারণা নেই। বিশ্বাস করেন ব্যবসাটা যতই সম্ভাবনা হোক না কেন, আমার ধারণা না থাকার কারণে ওই ব্যবসাটা আমি টিকে রাখতে পারবো না। তো যখন যেই ব্যবসাটাই করেন সেই ব্যবসাটা সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান থাকা উচিত। ব্যবসা যতই লাভজনক হোক না কেন, শুধুই অন্যের লাভ দেখে আমি না বুঝে যাতে ব্যবসাটায় সম্পৃক্ত না হই। ব্যবসায় সম্পৃক্ত হওয়ার আগে ব্যবসাটার খুঁটিনাটি সম্পর্কে আমার একটু সম্মুখ ধারণা থাকাটা খুব বেশি জরুরি। নাম্বার 3, আপনি যে পরিকল্পনাটা করছেন এই পরিকল্পনা কতটুকু প্র্যাকটিক্যাল। যেমন আপনি একটা বুটিকের ব্যবসা করছেন, আপনি চিন্তা করছেন যে আমার বুটিক তো ভালোই চলছে, এখন আমি বাংলাদেশে 64টা বুটিক দিয়ে দেবো, আরং দিচ্ছে আমি দেবো না কেন? আপনি পারবেন না। আপনি পারবেন, সময় লাগবে। আপনার বৃদ্ধিটা যাতে রিয়েলিস্টিক ওয়েতে হয়। আপনার একটা আউটলেট আছে, এটাকে 2টা করেন, 3টা করেন, একসাথে 10টার প্ল্যান নিয়ে আসলে তখন আমরা আস্থাহীনতায় ভুগবো যে আপনার মতো বুটিক তো আরো আছে, ডিমান্ড অনুযায়ী সাপ্লাইও তো অনেক আছে। সো আপনি 10টা দিয়ে ইনভেস্টমেন্ট করে আদৌ কি সেই গাণিতিক হারে কিন্তু ব্যবসা বাড়ে না। আপনি আজকে একটা মুদি দোকানে 10 লাখ টাকার পণ্য নিয়ে বিক্রি শুরু করে দিলেন, আপনার ভালোই বিক্রি হচ্ছে, আপনি চিন্তা করছেন এখন বিক্রি হচ্ছে মনে করেন 1 লাখ টাকা, 10 লাখ টাকার স্টক দিয়ে আপনি চিন্তা করছেন হায় রে 10 লাখ টাকার স্টকে তো আমার 1 লাখ বিক্রি হচ্ছে, আমি যখন 50 লাখ টাকার স্টক নেই আমার বোধহয় 5 লাখ বিক্রি হবে 5 গুণ। ব্যাপারটা তা না। গাণিতিক হারে কিন্তু ব্যবসায়িক বৃদ্ধি হয় না, কারণ আপনার প্রতিযোগিতারও কিন্তু বসে নেই। আবার আপনি যে হারে ইনভেস্ট করবেন সেই হারে কিন্তু সাপ্লাই সাইডও কিন্তু সেইভাবে বাড়ছে না, একমাত্র মনোপলি ব্যবসা ছাড়া। আর সমস্ত ব্যবসায়ীতে কিন্তু ডিমান্ড সাপ্লাই সাইড বাড়ার সাথে সাথে ডিমান্ড সাইডও তো বাড়তে হবে, তাই না? আপনি এখানে একটা গ্রোসারি শপ করছেন, এখানে 10,000 লোক আছে, আপনি এখন 10টা গ্রোসারি শপ দিয়ে দিলেন, 10 দুগুণে 1 লাখ লোককে এখানে হয়ে গেছে, 10,000 জায়গায় না 11,000ই হলো। আমি বুঝতে চাচ্ছি যে আপনার ব্যবসায়িক প্রগ্রেস বা মানে এক্সপানশন প্ল্যান গুলো যাতে একটু মানে বাস্তবধর্মী হয়। তৃতীয়ত,
ঋণের টাকাটা কি কাজে নিচ্ছেন শুধু সেই কাজেই লাগান। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আমার তথ্যটা কোট করা যাবে না, কোট আনকোটের কিছু নেই, আমি দায়িত্ব নিয়েই বলছি। আমাদের যেসব ব্যবসায়ীরা ব্যবসায়িক প্রয়োজনে টাকা নিয়ে পুরো টাকাটাই ব্যবসায় খাটিয়েছে, তারা কেউ আজ পর্যন্ত ঋণ খেলাপি হয়নি। কিন্তু যারা ব্যবসা দেখিয়ে টাকা নিয়ে কিছু টাকা ব্যবসায় খাটিয়েছে আর কিছু টাকা ব্যক্তিগত অন্য প্রয়োজনে খাটিয়েছে, যেটাকে ফান্ড ডাইভার্সন বলা হয়, তাদের ঋণ পরিশোধ করাটা, সময় মতো করাটা অলমোস্ট ইম্পসিবল। আমাদের যত খেলাপি ঋণ আছে, আমি এখানে নারী পুরুষ ভেদাভেদে যাচ্ছি না, যত খেলাপি ঋণ আছে তাদের সিংহভাবেই খেলাপি হয়েছে শুধুমাত্র ঋণের টাকাটা দিয়ে যেই কাজে লাগানোর কথা ছিল সেই কাজে না লাগিয়ে অন্য খাতে লাগিয়েছে। ঋণের টাকা যেই প্রয়োজনে নিচ্ছেন সেই প্রয়োজনেই নেন। ঋণের টাকা দিয়ে ব্যক্তিগত ল্যান্ড, প্রপার্টি, ফ্ল্যাট, অন্যকে ধার দেওয়া, চিকিৎসা, ভাই বোন বা ছেলে মেয়ের উচ্চ শিক্ষার্থে পড়াশোনা, হ্যাঁ, বা অন্য একটা কম দামি একটা জিনিস পেয়েছি ওইটা কিনে ফেলা, এইগুলো তো করতে গেলে আপনার সাথে তখন ব্যাংকারদের সাথে আপনাদের একটা দূরত্ব সৃষ্টি হবে। কারণ একসময় ব্যাংকাররা যখন ঋণটা আপনি ঠিকমতো পরিশোধ করতে পারবেন না, তারপরে যখন আপনাকে ভিজিট করবে যখন দেখে বুঝবে ঋণ নেওয়ার পরে আপনার ব্যবসায়িক যে শক্তি হওয়ার কথা ছিল আসলে এটা দৃশ্যমান না, তখন বুঝে যাবে যে ফান্ডটা ডাইভার্ট করেছেন। তো আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা নিজেরা ব্যবসার সাথে সম্পৃক্ত থাকেন। কর্মচারী তো লাগবেই, বিশ্বস্ত কর্মচারী লাগবে, কিন্তু পুরোপুরি সবাই ছেড়ে দিয়েন না। ব্যবসার তদারকিতে আপনি থাকেন। ব্যবসার টাকাটা এবং ব্যবসার যে এক্সপানশন প্ল্যানটা, এটা একটু রিয়েলিস্টিক অথবা রেশনাল করেন। আর যে ব্যবসাটা করতে যাচ্ছেন এই ব্যবসাটা আপনি নিজে কতটুকু বোঝেন সেটাকে বোঝার চেষ্টা করেন। নিজে না বুঝে অন্যের বুঝ দিয়ে অনেক প্রফিটেবল ব্যবসা তো আপনি লস করবেন, সেটা করবেন না। আর ব্যবসায়িক প্রয়োজনে যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই নেন। চতুর্থত হলো গিয়ে টাকাটা যেই প্রয়োজন নিয়েছে সেই প্রয়োজনেই খাটান। তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন, ব্যাংকগুলো ভালো থাকবে। আপনাদের প্রতি আমাদের এমনিও আস্থা আছে, আস্থার জায়গাটা আস্থার পরিধি আরো ব্যাপক, আরো ব্যাপ্তি ঘটবে নিঃসন্দেহে। শেষ একটা কথা বলি, আপনি ব্যবসায়ীতে ব্যাংকাররা যেটা দেখতে চায়, ব্যবসায় এই প্রতিষ্ঠানে আপনার সম্পৃক্ততা, সময়ের সম্পৃক্ততা হোক আর পুঁজির সম্পৃক্ততা হোক, যত বেশি থাকবে এই ব্যবসাটার প্রতি আপনার দরদ এবং ভালোবাসা তত বেশি হবে। আপনার নিজের সন্তানকে আপনি যতটা স্নেহ করবেন, আরেকজনের সন্তানকে বা পালক সন্তানকে কিন্তু ততটুকু স্নেহ বা ভালোবাসার করার সম্ভাবনা একটু কমই থাকবে। আমি আজকে আমাকে দিয়ে বলি, আমি বড় হয়েছি, আমি এই বয়সে যদি আমি হঠাৎ করে মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার বাবা বা মা যেই কষ্ট পাবে, আমি যদি একেবারেই 1 বছর বা 6 মাসের সন্তান হিসেবে মারা যেতাম, কষ্টটা পেত অবশ্যই, কিন্তু এতটা পেত না। কেন পেত না জানেন? আজকে আমাকে এতগুলো বছর ধরে মানুষ করেছেন, তাদের যে সময়, তাদের যে ভালোবাসার বিনিয়োগ আমার পেছনে, সেটা বিশাল। এটাই বলছি। এই কারণে আপনার ব্যবসাতে আপনার সময় এবং পুঁজি যত বেশি থাকবে, সেইটার প্রতি আপনার দরদ, মায়া, ভালোবাসা অনেক বেশি থাকবে, এবং ওই জায়গাটা আমরা একটু ঝুঁকি কম অনুভব করি। এই বলে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। প্যান্ডেমিকের সময় আপনারা সবাই সামাজিক দূরত্ব রক্ষা করে চলুন, আপনারা সবাই স্বাস্থ্য সচেতন হন, আপনারা এমনি সচেতন হন, আপনারা ভালো থাকুন, আপনারা ব্যবসায় মনোযোগী দিন। আমরা ব্যাংকাররা, বিভিন্ন ব্যাংক লিজিং যারা আছে, সবাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ আমাদেরকে রেগুলারলি মনিটর করছে, এবং আমাদেরও প্রচেষ্টার কমতি থাকবে না, আমাদেরও সহযোগিতা থাকবে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো ঠিক আছে, আমি আমাদের যদি প্রায় আমরা 5টা পর্যন্ত থাকবো বলেছিলাম। অনেক ধন্যবাদ আজকের আমাদের যিনি প্রেজেন্টার মিস্টার সঞ্জীব কুমার দে। কারোর কোনো ফিডব্যাক আছে আজকে ট্রেনিংটার ব্যাপারে? যদি একটা কারো কিছু বলার থাকে একটু ফিডব্যাক দিতে পারেন। আমি আপনাকে, হ্যালো, বলেন। আমি আপনাকে আর দাদাকে বলছি, মানে যারা নীতি নির্ধারক আছে ব্যাংকের, তাদের এই সময়টা নিয়ে একটু কথা বলার জন্য বলছি, যে সময়টা যদি 1 বছরের একটু বেশি হয় আমাদের জন্য সুবিধা হয়। কারণ 1 বছর আসলে টাকাটা এখন নিলেও আমরা আসলে কতটুকু ওটাকে ফিডব্যাক দিতে পারবো ওই টাকাটা দিয়ে, ওটার জন্য যদি আপনারা একটু কতটুকু ব্যবসা করা যায়। হ্যাঁ, জি জি সেটাই। কারণ এখন তো
দোকান ওদিকে খুলছে না, অনলাইনে আপনি হ্যাঁ, কতটুকু আমরা বাসা থেকে বেরই হচ্ছে না এখন পর্যন্ত, 2-3 মাস হয়তো আরো লেগে যেতে পারে বা এই বছরটা যেতে পারে। আপনি ঋণটা যখন থেকে নেবেন তখন থেকে 1 বছর কিন্তু। হ্যাঁ দাদা, ওটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা আপনাদের 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 যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা বা আপনাদের যে ডিমান্ড, এটা আমার কাছে অনেক যৌক্তিক মনে হয়। আমরা ডেফিনেটলি এটা আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের আমাদের সেই সংশ্লিষ্ট বিভাগ আছে কেন্দ্রীয় ব্যাংকে, আমরা তাদের গোচরে আনবো। আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি, এটা আমরা ওনাদের কাছে অনুরোধ করবো আপনাদের হয়ে। ধন্যবাদ দাদা, অসংখ্য আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে আছি, একটু কি আমরা ট্রেনিং এ সবসময় একটা ফিডব্যাক নেই যে কেমন লাগলো। রুকসানা আনোয়ার কিছু বলবেন? উনি কি নাই, রুকসানা আনোয়ার? আপা আমি একটু বলতে চাচ্ছি। সরি, জি বলেন। বলেন। না না, রোকসানা পাকে বলুক। আমি বলতে রুকসানা, চাচ্ছিলাম একটু যে আমি ভেবেছিলাম আমি কিছু বুঝবো না, কিন্তু কিছু বুঝেছি যতটুকু আমার প্রয়োজন ছিল। থ্যাংক ইউ সঞ্জীব, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। ওকে, তারপরে জি বলেন। আপা আমি হচ্ছে ফেদ বাংলাদেশ এবং দাদাকে সকলকে অনেক ধন্যবাদ জানাই, এবং দাদা এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ মানে বিষয়গুলো আমাদেরকে জানাইছে, বুঝাইছে। এটা আসলে আমাদের শুধু শিখে রাখলাম তা না, আমাদের কাজেও লাগবে এবং আমরা অন্যদেরকেও শিখাইতে পারবো, এই বিষয়গুলো জানাইতে পারবো ধাপগুলা। এর জন্য আমি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ওখানে চেম্বার আছে, চেম্বারের আপাও ছিলেন, আপনারা যদি এইটা অন্যদের মাঝেও আপনারা বলে দেন স্টেপ গুলো, হ্যাঁ আমার মনে হয় যে আরো অনেকে উপকৃত হবে এখান থেকে। আমাদের হয়তো কাল পরশু চেম্বারের আবার মিটিং আছে, তখন আসলে আমাদের সব নারী উদ্যোক্তা তারা এখানে আর কি আমাদের যশোরে সব লেভেলেরই উদ্যোক্তা আছে না উমেন চেম্বারসে, এক জায়গায় হবো, আমরা সবাইকেই জানাই দেবো বিষয়টা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এবং আপনারা তখন দেখাতে পারবেন এই যে ওনার জি প্রেজেন্টেশন। জি। আর আপা আমরা হচ্ছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিব, একটু অ্যাকসেপ্ট করে নিয়েন আপা। হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপা আমি বলতে চাই আমি অনেক কিছু ভালো করে বুঝতে পারলাম, ঋণ সম্বন্ধে অনেক কিছু বুঝতাম না। এখন কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে আমি পুরো ক্লিয়ার হলাম যে কিভাবে কি কি জিনিসগুলি লাগবে। এর জন্য আপনাদেরকে অনেক অশেষ ধন্যবাদ। ওকে মেরিনা, আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছু একটু বলবেন? দর্শন কি আছেন? জি আপু, আপু সবসময় তো মানে বলি যে আসলে এত করেন আমাদের জন্য, এটা হলো অনেক বড় পাওয়া। আর সঞ্জীব ভাই আপনার উপস্থাপনা আসলে অনেক অন্যরকম, মানে একদম অনেক বেশি সাবলীল ছিল, যার জন্য আসলে প্রশ্নটা ওরকম ভাবে আসেনি, অনেক সহজে অনেক কিছু বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আর আপু আপনাকেও অনেক ধন্যবাদ, এরকম এরকম আরো বেশি আমাদের জন্য তৈরি করবে যেন আমরাও তৈরি হতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন। কঙ্কাবতী, তারপরে ফাহমিদা কিছু বলতে চান? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, নীলুফার করিম আপাকে ধন্যবাদ জানাচ্ছি, আর সঞ্জীব কুমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে প্রণোদনাটা কেন দেওয়া হচ্ছে, এটা খুব জরুরি ছিল। যে এটা 1 বছরে এটা কেন কোভিড-19 এটার কারণে যে দেওয়া হচ্ছে, এটা কি কারণে, যে রুলস রেগুলেশন গুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, যে এই একটা বছরের জন্য এটা কেন দেওয়া হচ্ছে, এই জিনিসটা ইন্ডিকেট করাটা খুব। আপা আমার ইয়েটা খুব কম। আচ্ছা ঠিক আছে, তাজমুন নাহার বলবেন কিছু? জি আপু, আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আপনার কাছ থেকে আমি আপনার সাথে তো সবসময় থাকি, অবশ্য মানে ছবিটা না আসার কারণে হয়তো আপু চিনতে পারছেন না, আপনি আপনার ওখানে মেম্বার আমি। আর সবাইকে আপনার ধন্যবাদ। আর দাদা যেভাবে বুঝালো অনেক কিছু শিখতে পেরেছি, আসলে আমার বরাবরই শিখতে খুব ভালো লাগে, যে ব্যাপারগুলো জানা ছিল না সেগুলো অনেক কিছু শিখতে পারছি, ক্লিয়ার হয়েছে মোটামুটি। আর সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আর কেউ কি কিছু বলতে চান? কেন ট্রেনিং এর শেষে তো আমরা একটু ফিডব্যাক নেই। আর কারো কিছু বলার আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি সমাপ্তি দিতে যাচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে আমি যখন প্রথম, আমি তো বেসিক্যালি ট্রেনার, আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে গভর্নমেন্টে কাজ করতাম ট্রেনিং এ। তো যখন আমি 88-এ আমি নারী উদ্যোক্তাদের জন্য ট্রেনিং শুরু করি, আমাদের এখানে অনেকে জন্ম হয় নাই তখন 88-তে। তো তারপরে আমি 90-তে আমি আইএলও তে কনসালটেন্ট জয়েন করি উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসেবে।
তো আমাকে তখন দায়িত্ব দেওয়া হলো যে আপনি নারী উদ্যোক্তার জন্য ট্রেনিং অর্গানাইজ করবেন। আমি নারী উদ্যোক্তা খুঁজেই পেতাম না। আমি গাড়ি নিয়ে অলি গলিতে ঘুরতাম, যে ছোট ছোট কোনো শপে গিয়ে আমি জিজ্ঞেস করতাম যেখানে কোনো নারী উদ্যোক্তা বা তাদের ম্যাটেরিয়াল দেয় কিনা বা কোথায় কাজ করে, দর্জির দোকানে গিয়ে জিজ্ঞেস করতাম, যে তখন আমি নারী উদ্যোক্তা খুঁজেই পেতাম না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নারী উদ্যোক্তা এই যে আমাদের শ্রম বাজারে এসছেন, এবং আমাদের যে 36% মাত্র, তারপরে এখনো কিন্তু আমাদের শ্রম শক্তিতে আমাদের নারীরা রয়েছেন। তো আমাদের আরো বেশি ভাবে নারী উদ্যোক্তাদের আসা উচিত। এবং আমি সবসময় মনে করি যে অর্থনৈতিক ক্ষমতায়ন, আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, কিন্তু আসলে দরকার হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া কোনো ক্ষমতায়নই আসলে হয় না। তো আমাদের যেমন চাকরির বাজারে খুব বাজারটি স্বল্প, কিন্তু অনেক নারী উদ্যোক্তা আছেন, তারা একসময় হয়তো তারা চাকরির বাজারে যাননি, কিন্তু এখন তারা বর্তমানে ভাবছেন যে বাচ্চা বড় হয়ে গেছে, আমরা একটা কিছু করব। এই কারণেও অনেকে আসছেন। এবং আমাদের নারীদের আসলে অনেক গুণাবলী আছে, স্বকীয়তা আছে। আমরা ছোটবেলা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি, ঘরের থেকে শিখি, মায়ের থেকে শিখি, দাদি নানি এবং আমাদের পরিবেশ থেকে আমরা শিখি। তো আমাদের যে গুণাবলী আছে সেগুলো কিন্তু আমাদের আসলে আমরা কাজে লাগাবো। এবং সেই জন্য আমি দেখি যে আরো নারী উদ্যোক্তা আসা দরকার, এবং নারী উদ্যোক্তাদের আরো সম্প্রসারণ দরকার। এবং আমি মনে করি যে একটা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের নারী উদ্যোক্তাদের আরো অবদান আমাদের এই অর্থনীতির মধ্যে রাখা উচিত। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। 2 ঘন্টা কিন্তু আপনারা সবাই আমাদের সঙ্গে ছিলেন, এবং আমাদের ফেসবুক লাইভেও অনেকে আমি দেখতে পেয়েছি যে তারা আমাদের সঙ্গে ছিলেন, হয়তো প্রশ্ন করেননি, কিন্তু যাদের প্রশ্ন থাকবে তারা এটাকে আবার আমাদের ভিডিওটা দেখতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং সবশেষে আমি ফেইথ বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে আজকে এই কারিগরি সহায়তাটা তারা দেওয়ার জন্য। এবং তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের বক্তা মিস্টার সঞ্জীব কুমার দে। উনি সবসময় আমাদের যে কোনো আমন্ত্রণে উনি আমাদেরকে সাড়া দেন, সহযোগিতা করেন, এবং অত্যন্ত সুন্দরভাবে উনি আমাদেরকে সহজভাবে আজকে উনি আমাদেরকে উপস্থাপন করেছেন। এবং আমি আশা করব যে আমাদের যখনই আবার প্রয়োজন হবে আমরা আবার সঞ্জীবকে আমাদের মাঝে ডাকবো। অলওয়েজ ওয়েলকাম আপা। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই সময়ে, সবাইকে নিয়ে আপনারা সবাই থাকবেন, মনোবল আমরা যেন ঠিক রাখি এবং সুস্থ থাকার চেষ্টা করি। এই বলে আমি সবাইকে আবারও অনেক ধন্যবাদ, সালাম এবং জানিয়ে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আপা আপনি আমাদের জন্য দোয়া করবেন আপা।